হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এন্ড তোমরা সবাই তো জানো যে আজকে আমাদের ক্লাস লেট হওয়ার রিজন একটাই, অনেক জ্যাম ঢাকার ভিতরে। তো ভাইয়া একটু ঢাকার বাইরে গিয়েছিলাম এন্ড আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। অনেক না, মাত্র 12 মিনিট লেট হয়েছে। বাট আই প্রমিস এক্সট্রা 12 মিনিট কেন, এক্সট্রা 15 মিনিট পড়াই দিব তোমাদেরকে। সো থ্যাংক ইউ সবাইকে আমার জন্য ওয়েট করার জন্য এন্ড ক্লাসে ধৈর্য ধরে থাকার জন্য। সো ইয়াপ, কাইফ ভাইয়া চলে আসছে ক্লাসে। আজকের ক্লাসে আমরা পড়বো তোমাদের অর্থনীতির সেকেন্ড চ্যাপ্টার। ওকে, সেকেন্ড চ্যাপ্টারের ডেমো ক্লাস আজকে। সো এই চ্যাপ্টার আজকে বেসিক বিল্ড করব আমরা, তোমাদেরকে একদম ইন ডিটেইলসে পড়াই দিব যে আমরা এইচএসসি তে এই টপিক থেকে কিভাবে পড়বো। ওকে, সো আমার সাথে জয়েন করে ফেলছে রুদ্র ঘোষ, মুন্নি আছে আমার সাথে, ফাতেমা আছে আমার সাথে। ওকে, সো নিশাত আছে, তারপর হলো শামিমা আক্তার সালাম দিয়েছে সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম এন্ড ওয়ালাইকুম আসসালাম। সো বাইকের মধ্যে ছিলাম, সো ঘেমে টেমে থাকলে প্লিজ ইগনোর দ্যাট। ওকে, সো ওগুলো আপাতত একটু ফেসের একদম এক্সস্টেড অবস্থা, একদম ডিরেক্ট ঢুকছি ক্লাসে, জাস্ট বাইক থেকে নেমেই লিফটে উঠে ডাইরেক্ট ক্লাসে। ওকে, সো কোনো প্যারা নেই, ক্লাসটা অনেক মজাদার হবে। লেট করছি তো কি হয়েছে? ভাইয়া আমার ভয় করছে। মুন্নি বলছে কেন ভয় করছে ভাইয়া? মুন্নি কি হয়েছে, কেন ভয় করছে আমাকে একটু বলো তো। ভয়ের কোনো কারণ নাই, ভয়কে আমরা জয় করব, ঠিক আছে? আচ্ছা, খুলনা, মাই লোকেশন ইজ খুলনা। ওকে, নূর আমিন, আচ্ছা ফাইন। সো সবার কি, যারা আমার সাথে প্রথম ক্লাসটা করেছিল চ্যাপ্টার 1, আই গেস ওই চ্যাপ্টার 1 এর কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে। ওকে, ভাইয়া আমার নাম নিষ্ঠা। ওকে নিষ্ঠা, হ্যাঁ দেখতে পাচ্ছি তোমাকে নিষ্ঠা, দেখতে পাচ্ছি। সালাম দিচ্ছে সাইমা আক্তার, সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম সাইমা। ওকে, মুন্নি বলছে আমার প্রথম ক্লাস। কোনো সমস্যা নেই ভাইয়া, যার যার প্রথম ক্লাস তাদের আরো এনজয়েবল ক্লাস হবে আজকে। ওকে ভাইয়া, এহে যেখানে ভয় নাই সেখানে ভাইয়া আছে যেখানে। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। আমার নাম বাঁধন বিশ্বাস। বিশ্বাস, ওকে বাঁধন বিশ্বাস, দেখতে পাচ্ছি তোমাকে, সবাইকে দেখতে পাচ্ছি। সো বলে নেই আজকে আমাদের ইকোনমিক্স এর চ্যাপ্টার 2, ঠিক আছে? আমি আগের ক্লাস করি, কোনো সমস্যা নাই, আগের ক্লাস না করলেও কোনো সমস্যা নাই। যারা আগের ক্লাস করো নাই কোনো সমস্যা নাই, যাদের এসএসসি তে ইকোনমিক্স ছিল না তাদেরও কোনো সমস্যা নেই। ওকে, আমরা খুব মজার করে আর একদম সিম্পল ওয়েতে আজকের ক্লাসটা করব, একদম সিম্পল ওয়েতে আজকের ক্লাসটা করবো। সো ভাইয়ার ক্লাসের একটা টেকনিক আছে ক্লাসটা স্টার্ট করার, সবাই আমাকে একটু থামস আপ দিতে হবে। থামস আপ দিলে আমি বুঝতে পারবো যে আমাকে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ এবং আমার পিছের বোর্ডটা ক্লিয়ার। ওকে, সো আমাকে সবাই একটু থামস আপ দিতে থাকো, ততক্ষণ ভাই একটু পানি খাই। ওকে, আমাকে সবাই একটু থামস আপ দাও, একটা থামস আপ দেখাইলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ অল গুড, সব ডান আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করতে পারি। ওকে, সো থামস আপ, সব ক্লিয়ার ভাইয়া? ওকে ডান, যেহেতু বাইকে আসছি এন্ড অনেকক্ষণ ধরে পড়াইতে হবে। ওকে ডান, অল ক্লিয়ার ভাইয়া। ওকে ডান, সো আমরা তাহলে ক্লাসটাকে স্টার্ট করি। খুবই মজাদার একটা ক্লাস হবে আজকে আমাদের, এন্ড অনেক ইনফরমেটিভও হবে আমাদের আজকের ক্লাসটা। ওকে ডান, সো আজকের আমাদের আলোচ্য টপিকটা হলো ভোক্তা। আজকে আমাদের আলোচ্য টপিকটা কি ভাইয়া? ভোক্তা। সো ক্লাসটা স্টার্ট করার আগে আমি যদি চ্যাপ্টারের নামের দিকে একটু ভালোভাবে ফোকাস করি, আমরা দেখব ভোক্তা ও উৎপাদকের আচরণ। মজার জিনিসটা কি, এইখানে ভোক্তা এবং উৎপাদক এই দুইজনের মধ্যে সবসময় একটা ক্ল্যাশ লেগে থাকে। ভোক্তা বলতে কারা বোঝায়? আমরা বোঝাই। ভোক্তা বলতে কাদেরকে বোঝাই? আমাদেরকে বোঝাই, ঠিক আছে? আমরা, তার মানে আমরা যারা যারা যে কোনো প্রোডাক্ট কিনি বা যাই কিছু হোক, আমরা হলো ভোক্তা। তাহলে উৎপাদক কারা? উৎপাদক বলতে বোঝায় যারা ওই প্রোডাক্টটাকে উৎপাদন করে, যারা ওই প্রোডাক্টটাকে কি করে? উৎপাদন করে। সো ফর এক্সাম্পল ক্যালকুলেটর, ক্যালকুলেটরের ভোক্তাকে সকল স্টুডেন্টস, সকল দোকানের যারা ক্যালকুলেশনের কাজ করে তারা।
উৎপাদক কারা? উৎপাদক হলো ক্যাসিও কোম্পানি। এখন কথা হইলো এই দুইজনের মধ্যে ভাইয়া ডিফারেন্স কি? ভোক্তা সবসময় চায় ভালো মানের পণ্য কম দামে কিনতে, উৎপাদক সবসময় চায় প্রোডাক্টের দাম বাড়ায় বেশি প্রফিট করতে। দুইটার মধ্যে পার্থক্য বুঝি আমরা। আচ্ছা, আমার নাম কাইফ, আমি তোমাদের কাইফ ভাইয়া। ওকে, আমি তোমাদের সবাইকে একটু কমেন্টে বলে দাও আমার নামটাকে, আমি ততক্ষণ পড়াইতে থাকি। এই চ্যাপ্টারটা পড়ার আগে খাতার ভিতরে সবাই দুইটা জিনিস লেখো, এক ভোক্তা আর হলো উৎপাদক। দুইটা জিনিস লিখবা খাতার ভিতরে, ভোক্তা আর কি? উৎপাদক। ভোক্তা আর কি? উৎপাদক। আমরা কি জানবো? আমরা জানবো হলো ভোক্তা আর উৎপাদক। সবাই খাতার ভিতরে লেখো, ঠিক আছে? সবাই খাতার ভিতরে দুইটা জিনিস লেখো, ভোক্তা আর উৎপাদক। ভোক্তা বলতে কারা বোঝায়? সাধারণ জনগণ। ভোক্তা এর নিচে লিখবা সাধারণ জনগণ বা আমরা। ভোক্তার নিচে কি লিখবা? সাধারণ জনগণ বা কি? আমরা। সাধারণ জনগণ বা আমরা। ওকে। আর উৎপাদকের কাছে আমরা লিখবো কি? উৎপাদক বলতে বোঝায় যারা প্রোডাক্ট তৈরি করে। যারা প্রোডাক্ট কি করে? তৈরি করে। উদাহরণ লিখবো আমরা, উদাহরণ লিখবো। ওকে, ভোক্তার ওইখানে উদাহরণ লিখবা ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহারকারী, এটা হলো ভোক্তা। আর উৎপাদককে? উৎপাদক হলো ক্যাসিও কোম্পানি। উৎপাদককে? ক্যাসিও কোম্পানি। তো ভোক্তা সবসময় কি চায়? ভোক্তা সবসময় চায় কম দামি পণ্য, ঠিক আছে, ভালো মানের পণ্য কম দামে কিনতে। ভালো মানের পণ্য কম দামে কিনতে। আমরা সবাই কাকুলি ফার্নিচার জানি না? মানে কি দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার। হ্যাঁ, আমরা সবাই এটা জানি। সিমিলার জিনিস ভোক্তা চায়, দামে কম চায় মানে ভালো চায়। অন দ্য আদার হ্যান্ড এটা ঠিক অপোজিটটা চায় হলো উৎপাদক। উৎপাদক চায় কি? ভালো মান, ভালো প্রোডাক্ট বেশি প্রফিট দিয়ে আমি বিক্রি করব। ওকে, সো সেম জিনিসটাই আমরা এখানে যদি বলি কোন দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলি? উপযোগ বলি। 3 স্টার একটা কোশ্চেন। উপযোগ কি? কোন দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতা। ক্যালকুলেটর। ক্যালকুলেটর দিয়ে আমাদের কি অভাব পূরণ হয়? হিসাব নিকাশের অভাব পূরণ হয়। হিসাব নিকাশের অভাব পূরণ হয় আমাদের। আমরা কি করতে পারি? অনেক বড় বড় হিসাব নিকাশ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পূরণ করতে পারি। এটা হলো ক্যালকুলেটরের উপযোগ। তার মানে কোন দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতা, আমাদের যে অভাবটা আছে। পানি পান করলে আমাদের 30টা মিটার, এটা একটা দ্রব্য। ডাক্তার চিকিৎসা দিলে আমাদের কি? আমরা সুস্থ হই, এটা হলো সেবা। এই যে পানি আর এই যে ডাক্তার, এইগুলাই হলো উপযোগ। এগুলাই কি? উপযোগ। তো এই চ্যাপ্টারের একটা মজার বিষয় কি? উপযোগটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। কি জানতে হবে? উপযোগটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো সবার কাছে একটু ক্লিয়ার হইছে যে ভাইয়া ভোক্তা কি বুঝছি, উৎপাদক কি বুঝছি, উপযোগ কি বুঝছি? ঠিক আছে। এই ক্লাসের স্লাইডটা কোথায় পাবো? এই ক্লাসের স্লাইডটা আমি তোমাদেরকে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইকোনমিক্স এই গ্রুপটাতে দিয়ে দিব। ওকে, এই গ্রুপটাতে দিয়ে দিব তোমাদের এই ক্লাসের স্লাইডটা। সো এবার আমাকে বলো তোমরা এই কয়টা জিনিস বুঝছো নাকি? ভোক্তা, উৎপাদক এবং উপযোগ, এই কয়টা জিনিস বুঝছো নাকি? আমাকে একটু বলো। ইয়েস স্যার। ওকে, ডান। ওকে, ডান। সবাই বুঝছে? সবাই বুঝছি? সবাই বুঝছি? এখনো কিন্তু অনেকে বলে নাই, জাস্ট মিম বলছে আমাকে ইয়েস ক্লিয়ার, আর কেউ কিন্তু বলে নাই। তার মানে মিম ছাড়া কি আর কারো কাছে ক্লিয়ার হয় নাই? ক্লিয়ার। ওকে, ডান। আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের উপযোগের ক্যাটাগরি কত কত, রূপগত উপযোগ। এটা কি আমরা জানবো? স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ। মনে রাখবা উপযোগকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 5 ভাগে। সবাই খাতায় লেখো, উপযোগকে 5 ভাগে ভাগ করা হয়। উপযোগকে 5 ভাগে ভাগ করা হয়। উপযোগ মানে কি? অভাব পূরণের ক্ষমতা। উপযোগকে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 5 ভাগে। লিখে ফেলি সবাই খাতায়। উপযোগকে 5 ভাগে ভাগ করা হয়। আমরা প্রতিটা একটা করে উপযোগ, রূপগত কি, স্থানগত কি, সময় বা কালগত কি, সেবাগত কি, সত্যগত কি, আমরা সবগুলো একটা করে বুঝবো। আমরা কি সবগুলো একটা করে বুঝবো। ওকে, এটা মিমের ওয়ান অফ দ্য ফেভারিট টপিক। ডান, ঠিক আছে। তো আমরা উপযোগ 5 প্রকার এটা বুঝে গেছি।
আমরা উপযোগ মানে কি, কোন দ্রব্যের বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে আমরা উপযোগ বলি। একদম ক্লিয়ার। যারা সায়েন্সের আসো ভালোভাবে ফোকাস করো, কোনো মাথায় অন্য কিছু আনার দরকার নেই, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ভাইয়া বুঝাবো, একদম দৈনন্দিন জীবনে এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমরা এবার দেখবো কি প্রাথমিক উপযোগ, মোট উপযোগ। আচ্ছা, এগুলোতে আমরা পরে যাই একটু, এগুলোতে আমরা একটু পরে যাই। আমরা আগে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ কি এটা আমরা একটু আগে বুঝবো। এটা আমরা আগে কি করব, এটা আমরা আগে একটু বুঝবো যে রূপগত উপযোগ কি, স্থানগত উপযোগ কি। ওকে, ঠিক আছে? রূপগত উপযোগ কি, স্থানগত উপযোগ কি, এগুলো আমরা একটা একটা করে বুঝবো। ওকে, ডান। আজকে ক্লাসে আমাদের ম্যাথও আছে, মজার কিছু ম্যাথও আছে আজকে ক্লাসে আমাদের। ডান, আমরা আজকে মজার কিছু ম্যাথসও করবো আজকে। ঠিক আছে? ওকে, সো আমরা প্রথমে দেখবো কি রূপগত উপযোগ। দেখো, রূপগত উপযোগ, সবাই আমরা যদি একটু যাই রূপগত উপযোগ। ঠিক আছে? এইটা বলতে আমরা বোঝাই, দেখো আমাদের অভাব পূরণ করতেছে, আমাদের কি করতেছে, অভাব পূরণ করতেছে। এখন এটার কি, আমরা সবাই জানি আমাদের সবার বাসায় টেবিল আছে না, সবার বাসায় টেবিল আছে, চেয়ার আছে, তাই না? তারপর হলো সোফা আছে। সো এগুলা কি আমরা প্রকৃতি থেকে এইভাবেই পাইছি? না, আমরা প্রকৃতি থেকে এইভাবেই পাই নাই, এইভাবেই পাই নাই। হ্যাঁ, ক্যালকুলেটর গুলো সবাই একটু বের করে ফেলি, সবাই একটু ক্যালকুলেটর গুলো বের করে ফেলি। আমরা চেয়ার, টেবিল, সোফা এগুলো প্রকৃতি থেকে এভাবেই পাইনি। আমরা প্রথমে কি পাইছি, আমরা প্রথমে গাছ পাইছি, গাছ থেকে আমরা কি পাইছি, কাঠ পাইছি, কাঠ থেকে আমরা কি পাইছি, দেন আমরা টেবিল পাইছি, তাই না? দেন আমরা চেয়ার পাইছি। সো আমরা দেখতেছি যে রূপ, এই যে রূপ পরিবর্তন হইছে, এই রূপ পরিবর্তনের মাধ্যমে আমাদের একটা অভাব পূরণ হইছে। তাই রূপগত উপযোগ বলতে আমরা বোঝাই যেসব ক্যাটাগরির প্রোডাক্ট আমরা, ঠিক আছে, আমরা প্রকৃতি থেকে সেইভাবেই পাইনি, প্রক্রিয়াজাত করার মাধ্যমে তার রূপ পরিবর্তন হয়েছে, তাকে আমরা রূপগত উপযোগ বলি। অর্থনীতি কি খুব বেশি কঠিন? তোমার কাছে কি এখন কঠিন মনে হচ্ছে মুন্নি? অর্থনীতি কঠিন মনে হচ্ছে বলো? একদম ইজি না? তোমার মাথায় তো প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আমার টেবিলটা এটা কোন ধরনের অভাব পূরণ করে, আমার এটা তোমার রূপগত উপযোগের অভাব পূরণ করে। ঠিক আছে? এটা রূপগত, যেমন গাছ থেকে কাঠ হইছে, কাঠ থেকে টেবিল পাইছি আমরা, সেম সোফা, সেম খাট, সেম আমাদের আদার যা যা সবকিছু। তো এটা আমাদের রূপগত উপযোগের। ঠিক আছে? চেয়ার, কাঠ থেকে চেয়ার, টেবিল, সোফা তৈরি, রূপগত উপযোগের উদাহরণ। ইয়েস, এগুলো আমাদের কিসের উদাহরণ? এগুলো আমাদের রূপগত উপযোগের উদাহরণ। ডান। ওকে, পরেরটা যাচ্ছি আমরা কি, স্থানগত উপযোগ। আমাদের কি স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ বলতে আমরা কি বোঝাই, দেখো তুমি দেখো ভাইয়া যে কোনো ক্যালকুলেটর হবে, যে কোনো ক্যালকুলেটর। ঠিক আছে? দেখো স্থানগত উপযোগ বলতে বোঝায় এই যে দেখো আমার একটা অভাব কি ছিল, আমি রাইট টাইমে তোমাদের ক্লাসে আসতে আজকে পারি নাই। ওয়াই? বিকজ অফ ট্রাফিক জ্যাম। এই যে স্থান, এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে আমার একটা ভেহিকেল প্রয়োজন বা একটা যানবাহন প্রয়োজন। এইটা হলো আমার কি স্থানগত উপযোগ সৃষ্টি করে। তার মানে কি, এক স্থান থেকে আমি আরেক স্থানে আসতেছি, এক স্থান থেকে আমি আরেক স্থানে আসতেছি। ফর এক্সাম্পল, রাজশাহীতে তোমাদের যাদের যাদের বাড়ি, আমরা সবাই কি রাজশাহীর আম খেতে পছন্দ করি। এখন ঢাকায় বসে রাজশাহীর আম কিভাবে খেতে পারবো? ঠিক আছে, বনের মধু দাম এত বেশি থাকে না, তাহলে আসতে হবে স্থান উপযোগীতে। ইয়েস ইয়েস। ওকে, লেখার কালার চেঞ্জ করলে ভালো হতো, হোয়াইটের মধ্যে রেড দিছি। আর কি ভাইয়া? তো স্থানগত উপযোগ বলতে কি আমাদের পরিবহন, আমাদের কি আছে, আমি ব্ল্যাক নেই, যাও, তোমাদের এত প্রবলেম হলে আমি ব্ল্যাকে শিফট করতেছি। পরিবহন। ওকে, তো পরিবহনের মাধ্যমে কি আমরা যাতায়াত করি, আমরা কি করি, যাতায়াত করি। সো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নূর আমিন চেঞ্জ করছি, লেখার কালার চেঞ্জ করছি ভাইয়া। যেটা বলতেছিলাম, স্থানগত উপযোগ বলতে বোঝায় আমরা পরিবহন। ঠিক আছে? স্থানগত উপযোগ বলতে এক স্থান থেকে অন্য স্থানে বেশি দামে বিক্রি করলে তার উপযোগ বাড়ে, এটাই স্থানগত উপযোগ। হ্যাঁ, ডেফিনেটলি
ডেফিনেটলি, মানে এক স্থান থেকে আরেক স্থানে। ঠিক আছে, ওকে। এরপর আমাদের কি আছে? এরপর আমাদের আছে সময় বা কালগত। সময় বা কি কালগত। সো আমরা যদি সময় বা কালগততে যাই, দেখো খুব মজাদার এটা, সময় বা কালগত, কালগত উপযোগ। সো রোজার মাসে কি হয় আমাদের? রোজার মাসে আমাদের কি হয়? আমাদের দেশে তেলের ঘাটতি দেখা দেয়, তাই না? তেলের ঘাটতি দেখা দেয়। এটা তেলের ঘাটতি যে দেখা দেয়, তেলটাকে আমরা কি করে স্টোর করে রাখি, তাই না? একটা মজার জিনিস দেখো, যে কোনো প্রোডাক্টকে যদি আমরা স্টোর করে রাখি, ওই প্রোডাক্ট আমরা একটা লং টার্মে ইউজ করতে পারি না। ফর এক্সাম্পল, আজকে আমি যদি আমার প্রয়োজনীয় যে প্রোডাক্টটা আছে সেটাকে যদি আমি স্টোর করে রাখি, ইয়েস, গুদামজাতকরণ, দ্যাটস দ্য রাইট ওয়ার্ড ফর দিস, গুদামজাতকরণ, গুদামজাতকরণ, জাতকরণ, ইয়েস, গুদামজাতকরণ। সো এই গুদামজাতকরণ বলতে আমরা বুঝি আমরা কোন একটা কিছুকে স্টোর রুমে রেখে দিচ্ছি। এখন আমরা যখন কোনো সময় দোকানে যাই, ফর এক্সাম্পল আমি যখন স্নিকার্স কিনতে যাই, ওই স্নিকার্স এর পায়ের সাইজের সাথে দোকানে যেই সাইজ গুলো আছে ওইটার সাথে যদি আমার পায়ের সাইজ না মিলে, তাহলে কি করে? তাহলে বলে কি, এই আমাদের স্টোরে যা, তো আমাদের স্টোর রুমে যা। আমাদের স্টোর রুমে গেলে কি, ভাইয়ার পায়ের ওই সাইজটা নিয়ে আয়। কোথায় যাচ্ছে? স্টোর রুমে যাচ্ছে। কোথায় যাচ্ছে? স্টোর রুমে যাচ্ছে। ওই যে স্টোর রুম, ওইটাই আমাদের কি করে? সময় বা কালগত উপযোগ সৃষ্টি করে, যে আমার যে প্রোডাক্টটাকে আমি আজকে আমার দোকানে রাখতে পারতেছি না, ওটাকে আমি স্টোর করে রাখতেছি ফর লং টার্ম বেসিস। ফর কি? লং টার্ম বেসিস। আচ্ছা ভাইয়া, স্থানগত উপযোগ কি সবসময় পরিবহনের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, স্থানগত উপযোগ সবসময় পরিবহনের উপর ডিপেন্ড করে ভাইয়া। ডিসেম্বরে আলুর দাম কম থাকে, মে মাসে বেশি থাকে, ইয়েস, স্টোর করে রাখে। ম্যাথ ইজি তানজিলা, ম্যাথ ইজি ভাইয়া, ম্যাথ ইজি, ইজি ম্যাথ ভাইয়া। তোমরা আমি যেটা এখন পড়াচ্ছি এটাতে ফোকাস করো, যখন যেটা থাকবে তখন সেটাতে ফোকাস করবা ভাইয়া। তোমরা যদি মানে একটা বিল্ডিং এর উপরে উঠো, তোমরা যদি দোতলায় উঠে ভাবো 10 তলায় কিভাবে উঠবো, আগে তো তুমি 3 তলা 4 তলা যাই, তারপর না আমরা 10 তলায় যাওয়ার কথা ভাববো। ওকে, আগে আমরা 3 তলা 4 তলায় যাই, তারপর 10 তলায় যাওয়ার কথা ভাবি। তো আমি এখন যেটা বোঝাচ্ছি এটাতে ফোকাস করো, এখন যেটা বোঝাচ্ছি ভাইয়া এইটাতে ফোকাস করো, ঠিক আছে? ওকে, তো আমরা বুঝে গেলাম। এরপর আমাদের সেবাগত এবং সত্যগত উপযোগ। সেবাগত উপযোগ, দেখো সেবা দিচ্ছি আমি, আমরা কি দিচ্ছি? সেবাগত উপযোগ। এই যে আমরা সেবা দিচ্ছি, যেমন কি পদ্মা সেতু, মেট্রো রেল, ঠিক আছে, তারপরে এলিভেটেড এক্সপ্রেস, এগুলো কি একটা সেবা না? এগুলো আমাদের এক ধরনের অভাব পূরণ করছে না? যে আমাদের যাতায়াতকে ইজি করছে। দেখো যাতায়াতকে ইজি করছে, দ্যাট ডাজন্ট মিন আমরা একে স্থানগতর ভিতরে দিব, ওইটা আলাদা জিনিস। সেবা পাইছি আমরা, আমরা সেবা পাইছি। ওকে, ডক্টর থেকে সেবা পাইছি, মেট্রো রেল তৈরি করার কারণে আমরা সেবা পাইছি, তারপর হলো এলিভেটেড এক্সপ্রেস তৈরি করার কারণে, পদ্মা সেতু তৈরি করার কারণে আমরা সেবা পাইছি। যা যা আমাদের অভাব পূরণ করে ওগুলাকে আমরা কি বলি? ওগুলাকে আমরা কি বলি? সেবা থেকে আমরা পাই। আমরা ওগুলোকে কি গত উপযোগ বলি? সেবাগত উপযোগ। থিঙ্ক অ্যাবাউট এনি সার্ভিসেস, ফর এক্সাম্পল তোমার বাসায় কি গ্যাসের লাইন, ঠিক আছে ভাইয়া, এর আগেরটা বুঝি নাই, এর আগেরটা কি? সময় ভাইয়া, দোকানে যা যা স্টোর করে রাখি, আমরা কোনো একটা প্রোডাক্ট আজকে বিক্রি না করে স্টোর করে রাখলাম, পরবর্তীতে বিক্রি করব, ওইটাই আমাদের সময় বা কালগত উপযোগ। ঠিক আছে মুন্নি, আজকে একটা জিনিস আমরা বিক্রি না করলাম, ওই যে পেঁয়াজ, পেঁয়াজ আমরা আজকে বিক্রি না করলে 6 মাস পর পেঁয়াজের দাম বাড়ুক, ওইটার জন্য বিক্রি করছি না, ওইটাকেই আমরা কি বলি? ওইটাকেই আমরা বলি আমাদের সময়গত উপযোগ। আর আমাদের কি সেবা, সেবা মানে কি? প্রত্যক্ষ সেবা। কি সেবা? প্রত্যক্ষ সেবা। যেমন কি আছে আমাদের? ডাক্তার, উকিল, তারপর আমাদের কি আছে? ডাক্তার আছে, উকিল আছে, তারপর আমাদের আছে নাপিত, ঠিক আছে, এরা কি আমাদেরকে সেবা দিয়ে থাকে না? তারপর হলো বিউটি পার্লার, এগুলো আমাদেরকে কি করে থাকে? সেবা দিয়ে থাকে। ওকে ভাই, আমার এসএসসি তে পৌরনীতি ছিল, এখন তো কিছু বুঝতে পারছি না, ম্যাথ কি খুব কঠিন? ম্যাথ কঠিন না, ম্যাথ কঠিন না, ঠিক আছে, ম্যাথ কঠিন না ভাইয়া, ম্যাথ ইজি, ম্যাথ ইজি ভাইয়া, ম্যাথ কঠিন না, ম্যাথ ইজি। আমাদের এই কালিটাকে একটু মোটা করা যায়? না ভাইয়া, আমাদের এটাকে আর মোটা করা যাবে না আপাতত। ওকে,
আমাদের এটাকে আর আপাতত মোটা করা যাবে না ভাইয়া, সরি, আমরা এটাকে আর মোটা করতে পারতেছি না, বাট নেক্সট ক্লাস থেকে ডেফিনেটলি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এটাও বুঝে গেলাম। এরপর কি সত্যগত উপযোগ। সত্যগত কি গত? সত্যগত। সত্যগত বলতে আমরা কি বোঝাচ্ছি? ফর এক্সাম্পল, আমার কাছে কি আছে? সত্যগত মানে কি? মালিকানা, কারো একজনের মালিকানা চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? মালিকানা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার কাছে, যেমন বিক্রয়.কম, ফর এক্সাম্পল কি বিক্রয়.কম। এই বিক্রয়.কম এ তুমি একটা সাইকেল বিক্রি করলে, ওই সাইকেলটা তুমি যার কাছে বিক্রি করছো সে এখন মালিক হয়ে গেছে। তার মানে কি? সত্য পরিবর্তন হয়ে গেছে না? সত্য মানে মালিক, সত্য মানে কি জানো? মালিক পরিবর্তন হয়ে গেছে। সত্য মানে হলো মালিক পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? সত্য মানে হলো কি ভাইয়া? মালিক পরিবর্তন হয়ে গেছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। সো আমরা এখন পর্যন্ত 5টা উপযোগ বুঝলাম। 5টা উপযোগ। সত্য মানে কি? মালিক পরিবর্তন হয়ে গেছে আমাদের, ওকে? মালিকানা সংক্রান্ত, ইয়েস। ফর এক্সাম্পল, আমি যদি এখন তোমাকে বলি যে ভাইয়া আমি আমাদের এই বোর্ডটা বিক্রি করতে চাই, তো তোমাদের মধ্যে যে এই বোর্ডটা কিনবা, এই বোর্ডের মালিক সে হয়ে যাবা, ঠিক আছে? ম্যাথ খুব ইজি। ইকোনমিক্স এর ম্যাথ 2 থেকে 3, মানে 2 থেকে 3 লাইনের ম্যাথ, 2 থেকে 3 লাইনের ম্যাথ করবো, ওটাকে চিত্রে আঁকবো, জান, শেষ। আমি একটা জিনিস বলি, আমি যখন যেই টপিক পড়াইতেছি সেই টপিকের দিকে তোমরা খেয়াল রাখো। যখন যেই টপিক পড়াচ্ছি জাস্ট ওইটার দিকে, ঠিক আছে? মুন্নি, পজ। সবাই একটু 1 মিনিটের জন্য পজ নেই তো আমরা, সবাই একটু 1 মিনিটের জন্য আমরা একটু পজ নেই, একটু পজ, জাস্ট ফর 1 মিনিট। আমি একটু একটা কথা বলি, 1 মিনিটের জন্য একটু পজ নাও। তোমাদের মাথায় ইকোনমিক্স নিয়ে যা যা টেনশন, ভাই ইকোনমিক্স ম্যাথ কি অনেক কঠিন, চিত্র কিভাবে আঁকতে হবে, কোন ক্যালকুলেটর ইউজ করতে হবে, এত কমপ্লেক্স না। ইকোনমিক্স অনেক ইজি। জাস্ট এতটুকু বলি, ভাইয়া যা বলি, যখন যা পড়াই ততটুকু পড়ো। ফার্স্ট ক্লাসে আমি যে ফার্স্ট চ্যাপ্টার পড়াইছি ওইটা যারা ভালোভাবে পড়ছে তাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট। আজকের ক্লাসে যারা সেকেন্ড চ্যাপ্টারটা ভালোভাবে খেয়াল করবে তাদের সেকেন্ড চ্যাপ্টারের বেসিক বিল্ড হয়ে যাবে, বেসিক বিল্ড হবে। ডেমো, আমাদের আজকের ক্লাসটা কি? বেসিক বিল্ডিং ক্লাস। তার মানে আমরা আমাদের অনলাইন ক্লাসে কিভাবে পড়াই ওইটার একটা ঝলক দেখাইতেছি তোমাদেরকে এখন মাত্র, জাস্ট একটা ঝলক, ওকে? জাস্ট একটা ঝলক দেখাচ্ছি, ওকে? বুঝতে পারছি? সো ইকোনমিক্স এর ম্যাথ 2 থেকে 3 লাইনের ম্যাথ, ওই ম্যাথ অনুযায়ী আমরা চিত্র আঁকবো, নাথিং এলস। আজকে দেখা দেবো তোমাদেরকে, আজকে দেখাই দিব, জাস্ট একটা ঝলক। কিউএনএ ক্লাসও হবে, ঠিক আছে? কিউএনএ ক্লাসও হবে, ওয়েট করো, সব পাবা, সব কিছু পাবা ভাইয়া। জাস্ট একটু ওয়েট করতে হবে তোমাদেরকে, জাস্ট একটু কি করতে হবে? একটু ধৈর্য ধরতে হবে, নাথিং এলস। একটু ধৈর্য ধরো জাস্ট, ওকে? একটু ধৈর্য ধরো, ওকে? উপযোগ এখন আমরা কিভাবে পরিমাপ করি? উপযোগ আমরা কিভাবে পরিমাপ করি? আমরা এটা একটা আপাতত যাব না। আচ্ছা, মার্জিনাল ইউটিলিটি, ওকে? আমরা কয়েকটা জিনিস একটু দেখি, ঠিক আছে? আমরা উপযোগ তো জানলাম, তাই না? আমরা উপযোগ জানলাম। এখন কথা হলো ভাইয়া, উপযোগ থেকে আমাদের ম্যাথ কেমন আসবে? কেমন ম্যাথ আসবে? এটা তো একটা কোশ্চেন, তাই না? উপযোগ থেকে আমাদের ম্যাথ কেমন আসবে? এখান থেকে আমাদের ম্যাথ আসবে। সো ম্যাথ কেমন আসবে? চলো একটা ঝলক দেখি আমরা। জাস্ট মনে রাখো, প্রান্তিক উপযোগ, এটা একটু মাথায় রাখো, জাস্ট কিছু না, মাথায় উপর রাখো। প্রান্তিক উপযোগ আর হলো আমাদের মোট উপযোগ, ওকে? একটু জাস্ট মাথায় রাখো, নাথিং এলস, ওকে? এবার আমরা একটা ম্যাথ দেখি, জাস্ট একটা ম্যাথ, একটু দেখো কি বলছে এখানে। 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, ওকে? এটা হলো মোট উপযোগ, এটা হলো প্রান্তিক উপযোগ। খুবই মজার জিনিস, খুবই মজার, একবার একটু ভালোভাবে বুঝো। এটার দাম 1 টাকা, এটার 2 টাকা, এটা 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা। দেখি, ওকে? দেখি, মোট উপযোগ মানে কি? আমরা জানি মোট অভাব পূরণের ক্ষমতা। মোট উপযোগ কি? মোট অভাব পূরণের, এটা তোমাদের এক্সামে দেয়া থাকবে। 1 টাকা দিয়ে আমরা এতগুলো, আমাদের এতটুকু অভাব পূরণ করতে পারি। তার মানে কি? মানুষের যখন টাকা বাড়ে তখন মানুষের ব্যয় বাড়ে না? এখানে জিনিসটা এইভাবে মনে রাখো, মানুষের যখন টাকা বাড়ে তখন মানুষের ব্যয় বাড়ে, জিনিসটা এইভাবে মনে রাখো। মানুষের টাকা বাড়ে, আজকে যদি আমি 50,000 টাকা কামাই, আমি যে খরচ করব, আমি যদি 60,000 টাকা কামাই, আমি বেশি খরচ করব না? জিনিসটা সেম। আমার কাছে 1 টাকা থাকলে
আমি 10 টাকা আমি আমার কাছে এতটুকু টাকা থাকলে আমি এতটুকু খরচ করব, মানে আমার আমার লাইক কি খরচ, আমার টাকা বাড়তেছে, আমার খরচও বাড়তেছে। জিনিসটাকে এইভাবে মাথায় রাখো। ওকে, ইজি জিনিস একদম, এগুলো তোমার এই কোশ্চেনে দেয়া থাকবে। মজার জিনিস কি, মোট উপযোগ দেয়া আছে, তোমার এক্সামে কি বের করতে হবে জানো? এক্সামে প্রান্তিক উপযোগ বের করতে হবে। প্রান্তিক উপযোগ অনেক ইজি, অনেক ইজি। প্রান্তিক উপযোগ মানে হইলো, ঠিক আছে, চাহিদাও বেড়ে যায়। ইয়েস, প্রান্তিক উপযোগ কি, তোমার এতটুকু এক্সামে দেয়া আছে, তোমার বাইর করতে হবে এইটা। দেখো প্রথমটা সেম, তাই না? এরপরে কি, এরপরে হলো তোমার এইটা থেকে এইটা মাইনাস, পরেরটা থেকে আগেরটা মাইনাস, পরেরটা থেকে আগেরটা মাইনাস, পরেরটা থেকে আগেরটা, পরেরটা থেকে আগেরটা, পরেরটা থেকে এইটা থেকে এইটা মাইনাস করে এইখানে দেখো, এইটা থেকে এইটা মাইনাস করছি এইখানে গেছে। 18 থেকে 10 মাইনাস করলে 8, 24 থেকে 6 মাইনাস করলে 6, তারপরে 8 থেকে 24 মাইনাস করলে 4, তারপর হলো 30 থেকে 8 মাইনাস করলে 2, 30 থেকে 30 মাইনাস করলে 0, 28 থেকে 30 মাইনাস করলে আবার 2। দেখছো, দেখছো মজার জিনিসটা কি, একটা টাইমে গিয়ে আমাদের এটা মাইনাস ফিগারে চলে আসবে। তোমার এক্সামে কি করতে হবে জানো? এইটা বাইর করতে হবে, জাস্ট এইটা বাইর করতে হবে। তোমার এক্সামে এইটা বাইর করবা, চিত্রে রাখবা, তুমি 4 এ 4। এবার বুঝছো নাকি আমাকে বলো? তোমার এক্সামে মোট উপযোগ দিয়ে দিবে, আমরা মোট উপযোগ বুঝে গেছি, আমরা মোট উপযোগই বুঝে গেছি না? আমাদের কি কোন একটা দ্রব্যের মোট অভাব পূরণের ক্ষমতা, মোট অভাব পূরণের ক্ষমতাকে আমরা মোট উপযোগ বলি। সুন্দরভাবে বুঝলাম। প্রান্তিক উপযোগ কি, আস্তে আস্তে মাইনাসের ফিগারে চলে আসবে আমাদের উপযোগ, সেটাকে আমরা বলবো কি, হ্যাঁ ক্রমযোজিত গণসংখ্যার মতো। শামিমার রাইট অ্যান্সার দিছে ভাইয়া, ক্রমযোজিত গণসংখ্যার মতো। আমি যদি আরেকটু ভাবে মজার ভাবে বলি, আমরা সবাই তো লবণ খাই, তাই না? আমাদের টাকা বাড়তেছে, লবণ বাড়তে, আমরা কি লবণ একটা টাইমে বাড়াইতে 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 এত বাড়াই ফেলবো না? আমাদের খাওয়ার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমবে, অনেক কমবে, তাই না? আমরা একটা টাইমে অনেক খাবো, বাট আস্তে আস্তে যখন বয়স হবে, এই যে বয়স হচ্ছে, আমরা বেশি খাচ্ছি 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 খাচ্ছি, এই যে আমাদেরটা মাইনাস ফিগারে চলে আসছে। দ্যাট দ্য ফ্যাক্ট। ক্রমপ্রান্তিক উপযোগ মনে রাখবা সব সময় কম নিচের দিকে নাম, একদম নিচের দিকে। মানে তোমাদের এক্সামে কিচ্ছু না, এই বক্সটা দিবে, তোমাদেরকে এইটা জাস্ট বাইর করতে হবে। দ্যাটস ভেরি সিম্পল ম্যাথ, ভেরি সিম্পল ম্যাথ। সো আমরা এবার কি করব, আমরা এবার এটার চিত্রটা দেখি। সো এই যে আমাদের সুন্দর মতো আমরা দেখলাম, ওকে বুঝতে পারছি। আচ্ছা এই দেখো, এই যে ম্যাথ দেখছো, দেখছো ম্যাথ দেখছো, এটা দেখো তো, এটা কে কে পারবা, এটা কে কে পারবা? দেখো মজার জিনিস, এইটা দিছে, এইটা দিছে, আমাদেরকে বলছে এইটা করতে হবে। আমরা এইটা জানলে এইটা জানবো, এইটা জানলে এইটা জানবো, এটা জানলে এটা, এটা জানলে এটা, এটা জানলে এটা। খুবই মজার জিনিস। দেখো এটা একটা সৃজনশীল এইচএসসি, এটা একটা এইচএসসির সৃজনশীল, এইটা একটা এইচএসসির সৃজনশীল। ওকে বুঝতে পারছো? মাত্র যে ম্যাথটা করাইছি, এই ম্যাথটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। মাত্র যেটা করাইলাম না, এইটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। একটা বোর্ডের ম্যাথ, একটা বোর্ডের ম্যাথ। ক্যান ইউ ইমাজিন? তোমার এইচএসসির একটা, তোমার এইচএসসির কোশ্চেন এখনই সলভ করাই দিতেছি আমি, এইচএসসির কোশ্চেন এখনই সলভ করাই দিতেছি, ধরা ধরা একদম, যে ভাইয়া এভাবে করে অ্যান্সার করতে হয়। দেখো তোমাদেরকে মাত্র আমি পুরাটা বুঝাইলাম, এবার তোমরা নিজেরা নিজেরা ক্যালকুলেট করে কিন্তু বসায় নিতে পারবা, একদম নিজেরা নিজেরা ক্যালকুলেট করে। যে এন্ড দেখো ওইখানে কি বলছে, গ নাম্বারের প্রশ্ন, এটা গ নাম্বারের প্রশ্ন। উদ্দীপকে উল্লেখিত সূত্রটির খালি ঘরগুলা, মানে এই যে প্রশ্নবোধক জায়গাগুলোতে কি কি বসবে, ওইটা জাস্ট যদি লেখো, লেখা জাস্ট মান বসায় দিলে তুমি 3 এ 3, তুমি 3 এ 3। এবং মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ চিত্রের সম্পর্ক ব্যাখ্যা করো, চিত্রের মাধ্যমে দেখাও। ঠিক আছে? ওকে। সো আমরা এবার একটু দেখি, আমাদের উপযোগ হইতে হইলে একটা জিনিসের প্রপার মানে উপযোগের কাতারে তাকে যদি আমরা ফেলতে চাই, যে একটা প্রোডাক্টের ডিমান্ড আছে, সেটার জন্য আমাদের শর্ত কি কি দরকার। ঠিক আছে, আমাদের কি কি দরকার, একটা প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড আছে নাকি নাই, একটা প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড আছে নাকি নাই, ওইটা জানার জন্য, ওইটা জানার জন্য আমাদের কি কি জানা দরকার, ওইটা জানার জন্য আমাদের কি কি জানা দরকার। প্রথমত উপযোগ পরিমাপের পরিমাপগত পরিমাপ, তার মানে কি, এই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড আছে, এটা আমাকে ক্যালকুলেট করতে পারতে হবে, এটা আমাদের ম্যাথস আছে, পরে দেখতেছি। ভোক্তা পছন্দ করে, ভোক্তার আয় করতে পারে, ভোক্তার রুচি পরিবর্তনীয়, তার মানে কি, আমার যে প্রোডাক্ট আমি মার্কেটে নামাতে চাই, সেটা নামানোর আগে আমাকে এটা মাথায় রাখতে হবে যে
এই প্রোডাক্ট আমার ভোক্তার পছন্দ, ভোক্তার টাকা কামাইতেছে, তার মানে আমাকে টাকা দিবে। কিন্তু ভোক্তার রুচি কি? অপরিবর্তনশীল। যেই মানুষটা একবার আইফোন কিনছে সে কেন আর অ্যান্ড্রয়েডে শিফট হয় না? বিকজ সে মজা পেয়ে গেছে, বিকজ সে কি করে গেছে? মজা পাইছে। বিলিভ মি, যারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে, জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলতেছি, যারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে তারা যদি একবার আইফোনের মজা পাওয়া যায়, তারা কিন্তু আর কখনো আইফোন থেকে অ্যান্ড্রয়েডে শিফট হয় না, কখনো অ্যান্ড্রয়েড শিফট। বিকজ কি? ভোক্তার রুচি অপরিবর্তনীয়। কোন একটা প্রোডাক্টটা যদি ভোক্তা মজা পাওয়া যায়, ওই প্রোডাক্টটার ভোক্তা কোনোদিন চেঞ্জ করে না। ফর এক্সাম্পল, আমি পোলো শার্ট পরতে খুবই পছন্দ করি, পোলো টি শার্ট পরতে খুবই পছন্দ করি। আমি গোল গলা টি শার্ট পরি না, আমি গোল গলা টি শার্ট খুবই রেয়ার পরি, রেয়ার। তার মানে কি? আমার রুচি অপরিবর্তনীয় টি শার্টের ক্ষেত্রে। দেন আমি ঘড়ির ক্ষেত্রে, তোমরা সবাই এটা বলতে পারবা, আমি ঘড়ির ক্ষেত্রে সব সময় অ্যানালগ ঘড়ি কিনতে পছন্দ করি, মানে কাঁটাওয়ালা যে ঘড়িগুলা। আমি কোনোদিন ডিজিটাল ঘড়ি পরি না। তার মানে কি? আমার রুচি অপরিবর্তনশীল। ফর এক্সাম্পল, তোমাদের মধ্যে অনেকে আসো যারা কি, যারা একটা নির্দিষ্ট ব্র্যান্ডের পিৎজা খেতে পছন্দ করো। মেবি সেটা পিৎজা বার্গ, মেবি সেটা ডমিনোস, মেবি সেটা পিৎজা হাট, তাই না? তোমার রুচি কিন্তু পরিবর্তন হয় না, তোমার রুচি কিন্তু পরিবর্তন হয় না, তুমি ওইটাই খাও। পিৎজা খেলে তুমি পিৎজা বার্গই খাও। ওকে? দেন তোমাদের মধ্যে অনেকে যারা শার্ট পরো বা ছেলে মেয়ে, দেখবে যে ব্র্যান্ডের পোশাকে তুমি কমফোর্টেবল একবার হয়ে গেছো, ওই ব্র্যান্ডের ক্লথ ছাড়া তুমি অন্য কোনো ব্র্যান্ডের ক্লথ পরা মজা পাও না, একদমই মজা পাও না। ওকে? মিলতেছে না? কথা মিলতেছে? ইকোনমিক্স এরকমই। ভোক্তা যুক্তিশীল, মানুষের পকেট থেকে টাকা বাইর করা এত ইজি না। তাই প্রোডাক্ট নামানোর আগে, তাই প্রোডাক্ট নামানোর আগে, ওকে, প্রোডাক্ট মার্কেটে নামানোর আগে মনে রাখতে হবে ভোক্তা মানে কি বলবো, বলদ না। যারা, যাদের পকেট থেকে টাকা আমরা বাইর করতে চাই ভোক্তা যুক্তি দিয়ে। তুমি একটা প্রোডাক্ট কিনতে গেছো, ওই প্রোডাক্টটা ভালো নাকি খারাপ সেটা ডিপেন্ড করে তো তুমি টাকা দিবা। তার মানে কি? ভোক্তা যুক্তিশীল। মার্কেটে প্রোডাক্ট নামানোর আগে ভোক্তার মতো করে চিন্তা করতে হবে, ভোক্তার মতো করে চিন্তা করতে হবে আমাদের সবাইকে। থার্ড, উপযোগ, অর্থের মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে কি? আমাদের কতটুকু অভাব পূরণ করতেছে এই প্রোডাক্টে, যে প্রোডাক্টটা আমরা কিনতে চাচ্ছি সেই প্রোডাক্ট আমাদের কতটুকু অভাব পূরণ করতেছে। ওকে? আচ্ছা, এরপরে কি? অর্থের প্রান্তিক উপযোগ স্থির। অর্থের প্রান্তিক উপযোগ স্থির, এটা আমরা পরে বুঝবো। নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। মানুষের টেস্ট কি? মানুষের টেস্ট একটা সার্টেন টাইম পর্যন্ত। ফর এক্সাম্পল, 20 থেকে 30 বছর পর্যন্ত আমাদের টেস্ট সেম থাকে। 30-র পরে, 30+ যে মানুষরা, তাদের টেস্ট আমাদের টেস্ট সেম না। দেখবা আমাদের যারা বাবা মারা আছে তারা একটু কি ডার্কিশ টাইপের ক্লথস পছন্দ করে, ঠিক আছে? ছাই কালার, সাদা কালার, শুধু কালো কালার। দেখবা আব্বুরা শুধুমাত্র কি হোয়াইট কালার পাঞ্জাবি পরতেই পছন্দ করে, হোয়াইট কালার। বিকজ কি? আর আমরা কি পরি? আমরা আড়ং, ইয়োলো, তারপরে হলো সেইলর, এইগুলোর পাঞ্জাবি পরতে পছন্দ করি। মেয়েরা যারা বোরখা পরো তারা দেখবা একটু স্টাইলিশ বোরখা, মানে ইন ডিসেন্ট ওয়ে, একটু মানে একটু স্টাইলিশ বোরখা পরতে পছন্দ করে। আর আমরা কি ব্ল্যাক না, মানে আমার জন্য বোরখা মানে ব্ল্যাকই বেস্ট। বুঝতে পারতেছো আমি কোন জায়গাটাকে কথা বলতেছি? যে এইজের সাথে সাথে মানুষের টেস্ট এন্ড প্রায়োরিটিস চেঞ্জ হতে থাকে। আচ্ছা, দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়, এটা আমরা পরে বুঝবো। দ্রব্য, আচ্ছা এই দুইটা আমরা পরে বুঝবো। সো আমাদের উপযোগ হইতে হলে আমাদের কয়েকটা জিনিসকে, উপযোগের সাথে আমাদের কয়েকটা জায়গায় কিন্তু রিলেট করে করে আমরা যখন পড়তেছি তখন কিন্তু আমাদের জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে। আমরা যতক্ষণ ধরে রিলেট করে করে দেখতেছি ততক্ষণ কি আমাদের জন্য ইজিয়ার হয়ে আসছে, ঠিক আছে? আমাদের জন্য কি ইজি হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার। সো আমাদের এই ম্যাথটাও ক্লিয়ার আমাদের জন্য। হ্যাঁ, এই যে আমরা ম্যাথটা সলভ করলাম, আমরা ম্যাথটা দেখলাম। এই যে এরপর আমরা আরেকটা জায়গায় যাব, সেটা কি? দেখো আমাদের কিন্তু উপযোগ ক্লিয়ার, উপযোগ থেকে যা যা কোশ্চেন আসতে পারে সব ক্লিয়ার। উপযোগ সবাই বুঝছো? আমাকে একটু কমেন্টে জানাও উপযোগ বুঝছো নাকি, উপযোগ বুঝছো নাকি, আমাকে একটু কমেন্টে জানাও তো উপযোগ বুঝছো নাকি সবাই।
ওকে, উপযোগ সবার জন্য ক্লিয়ার, ডান। এইবার আমরা আরো এমন একটা টপিক পড়বো যে টপিকটা আমাদের লাইফের সাথে রিলেটেড। সেটা কি? চাহিদা। আমরা সবাই জানি আমাদের চাহিদার কোনো শেষ নাই। যার কাছে 1 লাখ টাকা আছে সে 2 লাখ টাকা চায়, যার কাছে 3 লাখ টাকা আছে সে 4 লাখ টাকা চায়, যার কাছে 10 লাখ টাকা আছে সে 20 লাখ টাকা চায়। তার মানে আমরা বুঝলাম এই ওয়ার্ল্ডে মানুষের, ঠিক আছে, চাহিদার কোনো শেষ নাই। ভাইয়া আর একবার বুঝায়া দেন। উপযোগ বলতে বোঝায়, উপযোগ বলতে বোঝায় কোনো কিছু বা কোনো একটা প্রোডাক্ট যেটা আমাদের অভাব পূরণ করতে পারতেছে, যেটা আমাদের অভাবকে পূরণ করতে পারতেছে, সেটাই হলো উপযোগ। ঠিক আছে নাদিরা? মুন্নি বলছে না ভাইয়া ম্যাথটা বুঝি নাই। কি বুঝো নাই মুন্নি? কি বুঝো নাই ভাইয়া? আমাকে একটু বলো তো, এখানে কি বুঝো না? এখানে না বোঝার মতো কি আছে ভাইয়া? আমাকে একটু বলো। এখানে না বোঝার মতো, তোমার এক্সামে এইটা দেয়া থাকবে, এইটা দেয়া থাকবে, তোমার ওইটা বের করতে হবে। ঠিক আছে? 10, 18, 24, 28, 30 এটা তোমার মোট উপযোগ। তার মানে কি তোমার মোট একটা প্রোডাক্ট তোমার কতটুকু অভাব পূরণ করতে পারে, একটা প্রোডাক্ট তোমার অভাব কতটুকু পূরণ করতে পারে। আমি আবার বলতেছি, সবাই একটু ডিসকাশন অফ করি, সবাই একটু ডিসকাশন অফ করি। যে দুইজন বুঝে না আমি ওদেরকে একটু বুঝাই। এইখানে আমাদের যে যে অ্যামাউন্ট গুলো আছে, এইটা থেকে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিব। 18 থেকে 10 বাদ দিব 8, 24 থেকে 8 বাদ দিব 6, 28 থেকে 24 বাদ দিব 4। এই যে সো আমাদের নিচেরটা থেকে সবসময় আমরা উপরেরটাকে বাদ দিয়ে দিয়ে আমরা প্রান্তিক উপযোগ বের করবো। আর মনে রাখবা প্রান্তিক উপযোগ সবসময় নিচের দিকে আসে। নাদিরা তুমি মাত্র ক্লাসে আসছো তো ভাইয়া, এজন্য বুঝতেছো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি উপযোগটা ক্লাসের পরে রেকর্ডেডটা দেখে নিও, ক্লাসের পরে রেকর্ডেডটা দেখে নিও। তুমি এখন চাহিদাটা বুঝার চেষ্টা করো। ঠিক আছে, যারা যারা মাত্র ক্লাসে জয়েন করছো, যারা উপযোগটা এখনো বুঝো নাই, তারা একটু কষ্ট করে রেকর্ডেড ক্লাসটা দেখো, বুঝে যাবা। আমরা এখন একটা নতুন টপিক দেখতেছি, চাহিদা। ওইটাতে আমরা যাই। ওকে, আমরা ওইটা দেখলে বুঝে যাব আমরা। ওকে আচ্ছা, ওকে। চাহিদা এই জিনিসটা কি? এইখান থেকে তোমাদের এইচএসসি তে মাস্ট কোশ্চেন আসবে, মাস্ট 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 আসবেই কোশ্চেন। চাহিদা বলতে আমরা কি বুঝি চলো দেখি। চিনি 100 টাকা কেজি হলে বাজারে ক্রেতা যদি 1000 জন থাকে, কি চিনি 100 টাকা কেজি এর বিপরীতে পরিমাণ কত? চিনি 100 টাকা কেজি দামের বিপরীতে চাহিদা হলো 1000 কেজি। ঠিক আছে ভাইয়া? উপযোগ, মোট উপযোগ কিভাবে বের করব? মোট উপযোগ এক্সামে দেয়া থাকবে ভাইয়া, মোট উপযোগ এক্সামে দেয়া থাকবে মুন্নি। মোট উপযোগ তোমার বের করা লাগবে না, মোট উপযোগ তোমার কাছে এক্সামে দেয়া থাকবে। তোমার প্রান্তিক উপযোগ বের করতে হবে ভাইয়া। মোট উপযোগ তোমাকে এক্সামে দেয়া থাকবে, প্রান্তি বলতেছি, সরি মুন্নি। মোট উপযোগ তোমাকে এক্সামে দেয়া থাকবে। ওকে, মোট উপযোগ তোমাকে এক্সামে দেয়া থাকবে, তোমাকে তো বের করা লাগবে না। মোট উপযোগ প্রান্তিক উপযোগের সংজ্ঞাগুলো দেন নাই। এই যে পণ্ডিত মশাই শুনেন, আপনাদের জন্য আমি কিন্তু আমার নিজের নোটটা বানায় রাখছি। পণ্ডিত মশাই গত ক্লাস যারা যারা করছেন তারা সবাই জানেন। ঠিক আছে, প্রথম ক্লাসটা হওয়ার পরে আমি ওই টপিক থেকে কি কি কোশ্চেন আসতে পারে এটা সুন্দর মতো গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম। আজকের ক্লাসের পরে মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, তারপর হলো শুধু উপযোগ কি, চাহিদা কি, যোগান কি, চাহিদা বিধি কি, যোগান বিধি কি, এগুলো সব আমি আমার নোটটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। তাই আপনারা যারা যারা পণ্ডিত, এরকম পণ্ডিতের মতো কথা বলতেছেন, ভাইয়া প্রান্তিক উপযোগ মোট উপযোগের সংজ্ঞাগুলো তো দিলেন না, আপনারা কি তাহলে কি আমি আপনাদের নিজেদেরকে সংজ্ঞাগুলো বের করে দিব, নাকি আমার নোটটা আপনাদেরকে দিব না? বলেন তো, আমার নোটটা কি আপনারা চান? আপনারা কি চান যে আমি আপনাদেরকে একদম ডিটেইলসে লিখে দেই, ওইটা বেটার, নাকি ক্লাসে বলে দিব সেইটা বেটার? কোনটা বেটার? যেটা তোমাদের ইচ্ছা, আমার কোনো সমস্যা নেই। বলো, ক্লাসের পরে সুন্দর মতো গুছিয়ে আমি লিখে দিব, ওইটাকে তোমরা নিয়ে নিজের খাতায় দিকে দিকে লিখবা, ওইটা বেটার, নাকি নাকি তোমরা এখন ক্লাসের ভিতরে লিখে দিব ওইটা বেটার? বলো কোনটা বেটার, যেটা তোমরা বলবা, কোনটা বেটার? HSC 27 অনলাইন ব্যাচ ইকোনমিক্স।
ওকে, ঠিক আছে। হ্যাঁ দিয়ে দিব ভাইয়া, দিয়ে দিব গ্রুপে, তাড়াতাড়ি দিয়ে দিব। ক্লাসেই দেন, ক্লাসে দিলে তো ভাইয়া এই টপিকের সামারি মানে পুরো টপিক পড়ালে দেন, ক্লাসের পরে দিয়েন। ওকে, বুঝলাম না। ফার্স্টেরটা বেটার ভাইয়া, গ্রুপে দেওয়া বেটার, গ্রুপে দেওয়া বেটার। ওকে, আমরা আবার একটু পড়াতে আসি, আমি ক্লাসের পরে নোট দিয়ে দিব তোমাদেরকে। চাহিদা কি? চাহিদা বলতে বোঝায় আমরা 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, আমরা একটু এক্সাম্পল দেখি চাহিদা আর আসলে ইম্প্যাক্টটা কোথায়। চাহিদার আসলে ইম্প্যাক্টটা কোথায় দেখো, সবাই একটু খেয়াল করো। এবার যে ডিসকাশন করবে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব, ডিসকাশন না, এবার ক্লাসে ফোকাস করি। সবাই তোমরা সবাই বড় হইছো এখন, তোমরা সবাই এখন বড় হইছো, ক্লাসে ফোকাস করি। ওকে, ক্লাসে ফোকাস করি। 10 টাকা আমাদের যদি কারো কাছে থাকে, আমরা 2টা আইসক্রিম খাইতে পারি, 5 টাকা 5 টাকা। ওকে, অথবা আমরা যদি তাও বাদ দেই, হ্যাঁ না, 10 টাকা যদি আমাদের কারো কাছে থাকে, আমরা কি করতে পারি, আমরা মনে করো 1 টাকা করে আমরা 10টা আইসক্রিম খাইলাম, এক্সাম্পল স্বরূপ, এক্সাম্পল স্বরূপ। ওকে, 20 টাকা আমাদের কাছে যখন আসে, আমরা 5টা আইসক্রিম খাইতে পারলাম। 30 টাকা যখন আমাদের কাছে আসে, তখন আমরা 2টা আইসক্রিম খাইতে পারলাম। যখন আমাদের কাছে 40 টাকা, তখন আমরা মাত্র 1টা আইসক্রিম খাবো। কারণ কি? দেখো, যখনই প্রোডাক্টের দাম কম, আমি বেশি প্রোডাক্ট কিনতে পারতেছি, দাম কম, দেখছো প্রোডাক্টের দাম যতই বাড়তেছে আমার প্রোডাক্ট কেনার ক্ষমতাও তত কমে যাচ্ছে। প্রোডাক্টের দাম বাড়লে চাহিদা কমে। মজার বিষয়, চাহিদার ক্ষেত্রে সবসময় 2টা জিনিস মাথায় রাখবা। দাম বাড়লে চাহিদা কমে, চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে, চাহিদা বাড়ে। লাইনটা সবাই মাথায় রাখবা। কোন একটা প্রোডাক্ট, মনে করো কোন আইসক্রিমের দাম 70 টাকা, ঠিক আছে? এখন তুমি যদি একটা কোন আইসক্রিম খাও, কোন আইসক্রিমের দাম যদি 30 টাকা হয়ে যায়, তখন তুমি 2টা খাবা। তার মানে কি? দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। ক্লিয়ার? এই 2টা লাইন কি ক্লিয়ার হয়েছে? এই 2টা লাইন কি ক্লিয়ার হয়েছে? আমি চাহিদার যোগ সংজ্ঞা বুঝাচ্ছি না তোমাদেরকে। চাহিদা মানে কি তোমরা সবাই জানো, কোন একটা প্রোডাক্ট কেনার ইচ্ছা থেকে আমরা চাহিদা বলি সেটাকে, ঠিক আছে? ওইটাকে আমরা চাহিদা বলি। ইয়াস, দাম ও চাহিদার মাধ্যমে সবসময় বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এই লাইনটা তোমাদের জন্য কি জানো, তোমাদের জন্য মন্ত্রর মতো মনে রাখবা। মন্ত্র যেভাবে তোমার তান্ত্রিকরা যেরকম মন্ত্র মনে রাখে, ঠিক আছে, তান্ত্রিকরা যেরকম মন্ত্র মনে রাখে না, তোমরা এই লাইনটা সেইভাবে করে মনে রাখবা। মনে রাখবা, চাহিদার ক্ষেত্রে যে কোনো ভেজাল, এই 2টা লাইন ক্লিয়ার থাকলে সব ক্লিয়ার। চাহিদার ক্ষেত্রে যে কোনো ভেজাল, এই 2টা লাইন ক্লিয়ার থাকলে সব ক্লিয়ার। এন্ড চাহিদা বিধি না, এই যে দাম কমলে চাহিদা, দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এটাকে বলা হয় চাহিদা বিধি। এইটাকে বলা হয় কি জানো? চাহিদা বিধি। তোমাদের এক্সামে প্রশ্ন আসবে চাহিদা বিধি ব্যাখ্যা করো, তোমাদের এক্সামে প্রশ্ন আসবে চাহিদা বিধি ব্যাখ্যা করো, দ্যাটস ইট। হ্যাঁ, এটা ক্লাস 10-এ ছিল। ইয়াস, এটা ক্লাস 10-এ ছিল। মরিচের দাম বাড়লে মরিচের চাহিদা কমছে। ইয়াস মুন্নি, রাইট অ্যান্সার। এই যে মুন্নি, বুঝতেছো? বুঝতেছো এখন? এখন বুঝতেছো? ওকে, সো এতটুকু ক্লিয়ার, আমাদের চাহিদা বিধি ক্লিয়ার। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, সব এতটুকু ক্লিয়ার হয়েছে আমাদের কাছে। এই যে চাহিদা বিধি কি, এতক্ষণ ধরে যা বললাম, এতক্ষণ ধরে যা বললাম, দাম বাড়লে চাহিদা কমে। খাতায় নোট চাই সবার। দাম কমলে, দাম প্লাস মানে দাম বাড়লে চাহিদা কমে, মাইনাস হয়। আবার দাম যদি কমে তখন কি হয়? চাহিদা প্লাস হয়, বাড়ে। সো দিস ইজ চাহিদা বিধি, নাথিং এলস। বুঝছো?
ক্লিয়ার? এইটাকে বলা হয় চাহিদা বিধি। অন্যান্য সবকিছু স্থির থাকলে, চাহিদার পরিমাণ কমলে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, এই যে বিপরীতমুখী সম্পর্ক, এইটাকে আমরা কি বলি? এইটাকে বলি আমরা চাহিদা বিধি। এটাকে আমরা কি বলি? চাহিদা বিধি। ওকে, ডান 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 আর ডান ডান ডান, আমাদের ডান। বাই দ্য ওয়ে, তোমরা তো সবাই জানো তোমাদের জন্য ইকোনমিক্স কোর্স ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আমরা আনছি অনলাইন ব্যাচ। সো ক্লাসের যেই মোমেন্ট যার ভালো লাগে, ক্লাসের যেই পড়ার টপিকটা তোমার ভালো লাগে, টেক স্ক্রিনশট অর ক্লাসটা রেকর্ড করতে পারো। রেকর্ড করে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস, তোমাদের যে 2 লক্ষ মেম্বারের যে গ্রুপটা আছে, ওই গ্রুপে আজকে ক্লাসটা শেয়ার করে দিবা, ক্লাসটা কেমন লাগছে। ওকে, বুঝতে পারছি সবাই? আমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু প্রায় 14 জন মতো আমাদের স্টুডেন্ট ক্লাসে রিভিউ দিছিল। তো তোমরা সবাই কি করবা? আজকে ক্লাসে রিভিউ দিবা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস সেই গ্রুপটাতে। ওকে, আই গেস ক্লাসটা সবার ভালো লাগতেছে। ডান। এখন কথা হইলো ভাইয়া, চাহিদার ক্ষেত্রে কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে? ঠিক আছে, ভোক্তার চাহিদার ক্ষেত্রে কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়? ওকে, লাইনটা সবাই মনে রাখো, এটা গ মার্কের একটা প্রশ্ন। ভোক্তার চাহিদার ক্ষেত্রে কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়? ভোক্তার চাহিদার ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয়াবলী। ঠিক আছে ভাইয়া, গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয় না। পোস্ট অ্যাপ্রুভ আমি করি ভাইয়া, অ্যাডমিন আমি। পোস্ট অ্যাপ্রুভ আমি করি ভাইয়া। পোস্ট একটু সুন্দর করে তোমার নাম লিখে সুন্দর করে দিলে, একটা রিভিউ লিখে দিলে পোস্ট অ্যাপ্রুভ হবেই। আমি অ্যাপ্রুভ করি ভাইয়া। ওকে, আচ্ছা, কি ভোক্তার চাহিদার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো কি কি মনে রাখবা? ভোক্তার আয় স্থির একটা নির্দিষ্ট সময় মোতাবেক। ভোক্তার আয় স্থির। একটা মাসে তোমার আয় স্থির না। ফর এক্সাম্পল, এই মাসে আমি যতটুকু স্যালারি পাবো, আমার স্যালারি কি বাড়বে বা কমবে? না, এই মাসে কিন্তু স্টেবল। তার মানে এক মাসের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য ভোক্তার আয় স্থির। একটা নির্দিষ্ট সময়ের জন্য ভোক্তার আয় স্থির, প্রথমটা বুঝছি আমরা। দ্বিতীয়টা, ভোক্তার পছন্দ, আয় ও রুচি অপরিবর্তনশীল। ভোক্তার পছন্দ, আয়, রুচি অপরিবর্তনশীল, এটা তো একটু আগে বুঝে গেছো তোমরা। ভোক্তা যুক্তিশীল, এটাও বুঝে গেছো। সম্পর্কিত দ্রব্যের দাম স্থির, এটা বুঝছি। আচ্ছা, এটা আমাদের আপাতত লাগবে না। ওকে, ম্যাথস খেয়াল রাখি, ম্যাথ চাহিদা সমীকরণ। আমরা একটু ম্যাথে ঢুকছি, মাথা একটু ঠান্ডা করো, মাথা একটু ঠান্ডা করো। সবাই একটু পানি খাও, সবাই 1 গ্লাস পানি খাও। হাতের কাছে, ক্লাস থেকে যাবে না, হাতের কাছে পানির বোতল থাকলে সবাই 1 গ্লাস একটু পানি খাও। আমরা এবার ম্যাথে ঢুকছি, একটা মজার ম্যাথ, খুব মজার একটা ম্যাথে ঢুকছি আমরা। আমরা খুব মজার একটা ম্যাথে ঢুকছি। ওকে, আমরা খুব মজার একটা ম্যাথে আসছি এখন। ঠিক আছে, খুব মজার একটা ম্যাথে আসছি। ওকে, ডান। আমরা এবার একটা মজার ম্যাথ দেখবো। দেখো, চাহিদা বিধির ক্ষেত্রে দুইটা চলক। দুইটা চলক মানে কি? আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করি। মনে রাখবা, দামকে আমরা ইংরেজিতে কি বলি? দাম আর চাহিদা, এই দুইটা নিয়ে আমরা কথা বলছি না? এই দুইটাকে আমরা ইংরেজিতে কি বলি? দামকে আমরা বলি প্রাইস, তাই না? প্রাইস বলি। আর চাহিদাকে আমরা কি বলি? ডিমান্ড বলি। ডিমান্ড বলি। সো আমরা ম্যাথ করার ক্ষেত্রে তো চাহিদা ডিমান্ড পুরোটা লিখবো না। আমরা দামের ক্ষেত্রে আমরা লিখবো পি, চাহিদার ক্ষেত্রে আমরা লিখবো ডি। ওকে, পি আর ডি, এই দুইটা নিয়ে ক্লাস করবো আমরা। ওকে, পি আর ডি। ওকে, আচ্ছা, ম্যাথ অনেক ইজি, একবার বুঝলে তোমাদের ম্যাথ ডান। একবার বুঝবা, জাস্ট কিচ্ছু না, একদম কিচ্ছু না। দেখো, আমরা জানি আমাদের এ মানে কি জানো? এ মানে হলো আমাদের, কি বলবো আমরা এটাকে? আচ্ছা, আমরা সাধারণ সমীকরণটা আগে দেখি। কিউ, কিউ মানে কি জানো? কোয়ান্টিটি। কোয়ান্টিটি বা পরিমাণ, কোয়ান্টিটি। কিউ মানে কি? কোয়ান্টিটি। কোয়ান্টিটি একবার বুঝবা, কিউ মানে কোয়ান্টিটি। যে কিউ ডি, ডি মানে কি? ডিমান্ড। এ, এ আমাদের কোশ্চেনে দেয়া থাকবে মাইনাস বি পি। ঠিক আছে, বিও দেয়া থাকবে আমাদের কোশ্চেনে।
আর পি এটা আমরা বের করব। ওকে, এটা আমরা বের করব। সো দেখো এইটা আমাদের সূত্র, এইটা আমাদের সূত্র। ওকে, এটা আমাদের সূত্র, একটু মাথায় রাখো, একটু মাথায় রাখো। ওকে, সো এবার যদি আমরা দেখি, দেখো আমাদের কি দেয়া আছে, আমাদের ওইটা আমরা মাথায় রাখছি, ওইটা আমাদের সূত্র, ওইটা মানে এমসিকিউ তে আসবে, ওইটা আমাদের এমসিকিউ তে আসবে। হ্যাঁ, এই যে দেখছো, দেখছো এটা আমার দিয়ে দিছি, কিউ ডি ইকুয়াল টু 10 মাইনাস 2p, এগুলো তোমার এক কোশ্চেনে দিয়ে দিবে, সব কোশ্চেনে দিয়ে দিবে। এবার দেখো 1 টাকা হইলে 8, মনে করো আমার কাছে যখন 1 টাকা আছে আমি 8টা প্রোডাক্ট কিনছি, আমার কাছে যখন 2 টাকা আছে আমি 6টা প্রোডাক্ট কিনছি, আমার কাছে যখন 3 টাকা আছে আমি 4টা প্রোডাক্ট কিনছি। তার মানে কি, তার মানে কি আমরা বুঝছি চাহিদা বিধি। এখানে চাহিদা বিধি, আমরা কিচ্ছু করব না, আমরা একটা নরমাল গ্রাফ আঁকবো, একটা নরমাল গ্রাফ। দেখো ম্যাথ কিভাবে আসে, নরমাল একটা গ্রাফ আঁকছি, এই পাশে আমরা দিব পি, পি মানে কি প্রাইস, এই পাশে আমরা দিব কি কিউ, কিউ মানে হলো আমাদের কি ডিমান্ড। কিচ্ছু করি না, এখনো কিচ্ছু করি না। দেখো আমাদের কি আছে 1 2 3, ওকে, আর আমাদের কি আছে 2 6 8। তো আমরা কি করব, আমরা গ্রাফের মধ্যে যেরকম করি 0 2, আচ্ছা 1 2 3, আমরা নরমালি 1 2 3 আছে 1 2 3ই দিব, 1 2 3, এটা কি আমাদের প্রাইস, এটা আমাদের প্রাইস, আর এটা কি, এটা আমাদের ডিমান্ড। 2 4 6 8, আমাদের 8 পর্যন্ত না, ওকে ফাইন, 2 4 6, সরি 6 8, আমরা কিচ্ছু করি নাই, আমরা কিচ্ছু করি নাই, জাস্ট আমাদের এইখানের মানটাকে আমরা চিত্রে বসাবো, আমরা এখানের মানটাকে চিত্রে জাস্ট বসাবো, নাথিং এলস। সো আমাদের যখন 1 তখন মান কত 8, প্রাইস যখন 1 তখন আমরা প্রোডাক্ট কিনতে পারি 8টা, এই যে এখানে একটা দাগ দিব। আমরা যখন আমাদের কাছে যখন 1 টাকা আছে আমরা তখন 8টা আইসক্রিম কিনতে পারি, মিলছে, 1 টাকা থাকলে 8টা আইসক্রিম কিনতে পারি, 1 8, 2 হলে 6, 2 হইলে কি 6, 2 হইলে কি ভাইয়া 6, 2 6, দুইটা বিন্দু পাইছি, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, 3 হলে 4, 3 হলে আমার 4। ওকে ওকে ওকে, 3টা বিন্দু পাইছি, এই 3টা বিন্দু আমি কি করব, স্কেল দিয়ে আমরা দাগ টেনে দিব, স্কেল দিয়ে আমরা দাগ টেনে দিব। এটাকে বলে আমার ডিমান্ড কার্ভ, এটাকে আমাদের কি বলে ডিমান্ড, তার মানে এটা আমাদের চাহিদা রেখা, এটা আমাদের কি চাহিদা রেখা, এটা আমাদের কি রেখা, চাহিদা রেখা। এই কোশ্চেনের মার্ক তোমার এক্সামে সৃজনশীলের মধ্যে 3 মার্কের আসবে, এটা এটা তোমার এক্সামে 3 মার্কের একটা কোশ্চেন। তোমাকে কোশ্চেন এটা দিয়ে দিবে, তোমাকে এটা দিয়ে দিয়ে বলবে কি চাহিদা চিত্র আঁকো, চাহিদা রেখা চিত্র আঁকো, শেষ। দেখছো কত ইজি, এন্ড এইটাকে বলা হয় চাহিদা রেখা, চাহিদা রেখা। তুমি কি করবা জানো, তুমি জাস্ট নিচে চিত্রে চিত্রে লেখা, তোমার পি অক্ষ বরাবর ছিল আমার প্রাইস, তারপর হলো কিউ অক্ষ বরাবর হলো আমার কোয়ান্টিটি ডিমান্ড, যেখানে আমি মানে নিজের মতো করে এই চিত্রটাকে এক্সপ্লেইন করবা, যেটা আমরা আমাদের অনলাইন ক্লাসে দেখাবো। ভাইয়া অনেক ইজি, এই যে মুন্নি দেখছো, মুন্নি নিজেই বলতেছে এখন অনেক ইজি। ঠিক আছে, তাহলে 2 কেন দিছি, আচ্ছা এইটাকে তুমি যখন গ্রাফ পেপারে আঁকবা, তুমি কিন্তু মানে আমরা যখন কোনো একটা সংখ্যা মারে মাপ নেই, যখন আমরা সংখ্যা মাপ নেই তখন আমরা মাপ নিয়ে নিই, আমাদের 2 নাই, বাট ডাজন্ট ম্যাটার, 2 4 6 8 10 এভাবে করে করে দিছি, তাই না, 2 জাস্ট এমনি দেয়া, হ্যাঁ এটা রুলস, এটা রুলস, আমরা এমনিই দিছি 2, এমনিই দিছি, এটা রুলস। মানে আমরা কেন দিছি দেখো, প্রতিটার মধ্যে 2 করে করে, আমি যদি 0 থেকে 4-এ যাই তাহলে প্রতিটাতে 4 করে করে আমার যাইতে হবে, খেলা বুঝো। আমি এখান থেকে এতটুকু ডিস্টেন্সের মান নিছি 2, বাট আমি যদি এখানে 4 দিতাম ডাইরেক্ট, তাহলে আমার 4 8 10 4 8 12 16 এভাবে করে যাইতে হতো, বাট আমি তো তখন পারবো না। আমার মান নেয়ার খাতিরে, এই মানের খাতিরে আমি 2 করে করে মার্ক নিছি। তোমরা চাইলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এক করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ভাইয়া ইকোনমিক্সে কি গ্রাফ অনেক বেশি না ভাইয়া, এরকম একটা দুইটা করে করে গ্রাফ আসবে, এই গ্রাফটা আঁকলে তুমি 3 মার্ক পাবা, এই গ্রাফটা আঁকলে তুমি 3 মার্ক পাবা। ওকে, বুঝছি, চাহিদা বুঝছি সবাই। ভাইয়া যদি কোনো কারণে দাগ না দিই, দাগ না মিলে, তখন এরকম কোনোদিন হবেই না তোমার দাগ মিলে নেই, এরকম কোনোদিন হবেই না।
তুমি জাস্ট কিচ্ছু না করো ভাইয়া, তুমি যদি বিলিভ মি 1 2 3 4 5 6 7 8 দাও, তাও তোমার দাগ মিলবে, তাও তোমার দাগ মিলবে। এটা এরকমই, ঠিক আছে? তো এটা এরকমই দাগ মিলবেই তোমার। ম্যাথে গ্রাফ করো নাই? হ্যাঁ সেম, হ্যাঁ ইয়েস, ম্যাথে তো তোমরা গ্রাফ করছোই আগে। ডান, ওকে। সো এই যে আমাদের গ্রাফ, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম, বাট এটা এখন আমাদের দেখার দরকার নাই। আচ্ছা, সো চাহিদা রেখা কখন পরিবর্তন হয়? মানুষের চাহিদা কখন পরিবর্তন হয়? এটা একটা কোশ্চেন হইতে পারে না যে ভাইয়া চাহিদা কি সবসময় সেম থাকে? না, চাহিদা পরিবর্তন হয়। কখন পরিবর্তন হয়? এটা এটা একটা প্রশ্ন, বোর্ড প্রশ্ন, বোর্ডের প্রশ্ন এটা, ঠিক আছে? এটা একটা বোর্ডের প্রশ্ন যে চাহিদা কখন পরিবর্তন হয় বা চাহিদা বিধি কখন পরিবর্তন হয়। তোমার বিলাস দ্রব্যের ক্ষেত্রে, ঠিক আছে? এটা বাদ দিয়ে বিলাস দ্রব্য, মানুষ বিলাসিতা করে যেসব প্রোডাক্ট কিনে ওইখানে চাহিদা বিধি খাটে না, মানুষ বিলাসিতা করে, ঠিক আছে? মনে এইভাবে কি টেবিলটা দেয়া থাকবে? এইভাবে সেম টেবিল দেয়া থাকবে, সেম একই রকম ভাবে টেবিল দেয়া থাকবে, তোমাকে জাস্ট মান বসায় নিতে হবে, জাস্ট। ওকে, দেখো বিলাস দ্রব্যের ক্ষেত্রে মানুষ যারা যারা বিএমডব্লিউ কিনে, ওদের টাকার পরিমাণ আমাদের টাকার পরিমাণ সেম, ওদের ক্ষেত্রে চাহিদা বিধি খাটে না। ওদের দাম কম, দাম বাড়লে ওদের চাহিদা বাড়ে, ওদের দাম কমলে ওদের চাহিদা বাইরেই থাকে। যারা অনেক রিচ, ওদের ক্ষেত্রে চাহিদা বিধি খাটে না। 2, মানুষের অভ্যাস ও রুচির পরিবর্তন হলে চাহিদা বিধির পরিবর্তন হয়। মানুষের অভ্যাস আর রুচির পরিবর্তন হলে, ফর এক্সাম্পল আমরা মনে করো তোমরা সবাই এখন স্টুডেন্ট, আমরা এখন কি করি, যারা যারা আব্বু আম্মুর সাথে থাকো না, যেমন আমি থাকি না, আমি কি করি যখন নুডলস বানাইতে ইচ্ছা করে, আমি হলো ইনস্ট্যান্ট যে নুডলস গুলো আছে ওই নুডলস এর ভিতরে কি করি, গরম পানি দিয়ে দিই, আমার নুডলসটা রেডি হয়ে যায়, ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস যেটা। সো যখন আমার টাকা পয়সা বাড়বে, যখন আমার নিজের ফ্যামিলি হবে, তখন কি আমি ইনস্ট্যান্ট নুডলস খাবো? না, তখন আমি আমার ওয়াইফকে বলবো যে আমার জন্য নুডলস বানাও, তাই না? বা আমার জন্য একটু ফ্রাইড রাইস বানাও, তাই না ভাইয়া? সো মানুষের অভ্যাস ও রুচির পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। মানুষের আয়ের পরিবর্তন হয়, আমার টাকা যদি বাড়ে আমি কি একই প্রোডাক্ট খাবো, ইউজ করবো, নাকি অন্য প্রোডাক্টে যাব? ডেফিনেটলি অন্য প্রোডাক্টে যাব, ঠিক আছে? তারপরে কি অবস্থানগত কারণে, আজকে যদি আমি আমি তোমার মহাখালীতে থাকি, আর কয়েকদিন পর যদি আমি উত্তরাতে একটা ফ্ল্যাট কিনি, আমার কি টাকা পয়সা চেঞ্জ হচ্ছে না? দেন হলো বিকল্প দ্রব্যের ক্ষেত্রে পরিবর্তন। বিকল্প দ্রব্যের ক্ষেত্রে দাম পরিবর্তন কি? মনে করো কেউ একজন চা খায় আর একজন খায় কফি, ঠিক আছে? বাই এনি চান্স চায়ের দাম বেড়ে গেল, অনেক বেড়ে গেল, ওই মানুষটা কফিতে শিফট হবে। আবার যে মানুষটা চা কফি খায়, সে তার যদি কফির দাম বেড়ে যায় তাহলে সে চাতে শিফট হবে। এটা হলো বিকল্প দ্রব্য, একটার বিকল্পে আরেকটা দ্রব্য, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট না করে এখানে একটু সিরিয়ালে গ্যাপ হইছে, একটু সিরিয়ালে গ্যাপ হইছে ভাইয়া, বুঝতে পারছো? ক্লিয়ার? এখন ক্লিয়ার হইছে? ওকে, ক্লিয়ার, ডান। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো, এবার অনেক মজার একটা জিনিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ডিমান্ড অলওয়েজ সেম, প্রাইস যাই থাক। যেমন একটা এক্সাম্পল, লবণ। লবণ লবণের দাম যদি 40 টাকা থেকে 100 টাকা হয়ে যায়, আমাদের কিন্তু লবণ কিনতে হবে, বিকজ লবণ ছাড়া কিচ্ছু নেসেসারি নাই। তারপরে ব্রাশ, পেস্ট, নেসেসারি প্রোডাক্ট যেগুলো আমাদের, যেগুলো ছাড়া আমাদের দিন চলবে না, সেই সব প্রোডাক্টের ক্ষেত্রে চাহিদা রেখা সবসময় স্থির, চাহিদা রেখা সবসময় স্থির। এই প্রোডাক্টের দাম 20 টাকা থাকলেও চাহিদা এখানে থাকবেই, আমাদের চাহিদা অলওয়েজ থাকবেই। এই প্রোডাক্ট যদি 30 টাকা হয় তাও আমার চাহিদা থাকবে, এই প্রোডাক্ট যদি 40 টাকা হয় তাও আমার চাহিদা এখানেই থাকবে, এই প্রোডাক্ট যদি 50 টাকা হয় তাও আমার চাহিদা এখানেই থাকবে। তুমি লবণের পরিবর্তে তার মাটি দিয়ে ভাত রান্না করতে পারবে না, তাই না? সো নেসেসারি প্রোডাক্টের ক্ষেত্রে যেমন লবণ, এই লবণের ক্ষেত্রে আমাদের চাহিদা দ্রব্য স্থির। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন দ্রব্যের ক্ষেত্রে বা কোন সেবার ক্ষেত্রে চাহিদা দ্রব্য স্থির। এক্সাম্পল, আমরা ডিরেক্ট এক্সাম্পল দেবো লবণ, ঠিক আছে? আমরা কি বলবো, দেখো লবণের দাম যদি 20 টাকা কেজি হয়, তাও কি আমার লবণ
কিনতে হবে, 30 টাকা হইলে লবণ কিনতে হবে, 40 টাকা হইলেও কিনতে হবে, 50, 100 যাই হোক লবণ কিনতে হবে। তার মানে হইলো এই প্রাইস যতই উপরে উঠুক যতই নিচে নামুক এই ডিমান্ড আমার অলওয়েজ থাকবে। বুঝছি? বুঝতে পারছি? আল্লাহ মাটি দিয়ে ভাত, ইয়েস। ভাতে লবণ লাগে না ভাইয়া, ভাতে লবণ লাগে না, তরকারিতে লবণ লাগবে। তরকারি, তরকারিতে আমরা যদি ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস খাবারের ভিতরেও লবণ না দেই, ঠিক আছে, ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস খাবারের ভিতরে যদি আমরা লবণ না দেই তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নাই। ওকে, তাহলে কিন্তু কি কোনো লাভ নেই। বুঝছো? আচ্ছা, এটা সবাই একটু মাথায় রেখো, এটা সবাই একটু মাথায় রাখবা। আচ্ছা, চাহিদা, একটা মানুষের চাহিদা কি কিভাবে নির্ধারিত হয়? এখন কথা হলো যে ভাই আপনি তো চাহিদা নিয়ে অনেক কিছু বললেন, চাহিদা পরিবর্তন কখনো সেটাও বললেন, বাট একটা মানুষের চাহিদা আসলে নির্ধারণ হয় কিভাবে? এটা কিভাবে নির্ধারিত হয়েছে যে আমি আমি এই প্রোডাক্টের প্রতি আমার চাহিদা বেশি? এটা কিভাবে নির্ধারিত হয়েছে? এটা নির্ধারিত হয়েছে ওই দ্রব্যের দামের কারণে, টাইমের কারণে। তুমি এখন বসবাস করতেছো মানে ওই প্রোডাক্টটা তোমার জরুরি। দেন তোমার আর্নিং এর কারণে, ওই প্রোডাক্টের সাথে রিলেটেড দ্রব্যের কারণে, লবণের সাথে রিলেটেড দ্রব্য কি তরকারি, ওইটার দামের কারণে, ঠিক আছে। তারপরে কি বাজারে ক্রেতার সংখ্যার কারণে, তোমার রুচির কারণে, এন্ড আমাদের বিজ্ঞাপনের কারণে। আমরা যখন কোন একটা প্রোডাক্ট দেখি বিজ্ঞাপন, ওটা আমরা বাজারে যাই খুঁজি না? এটা আমরা বাজারে খুঁজি। তো এই গ্রাফটাও আসবে, হ্যাঁ এটা এমসিকিউ তে আসবে। তোমাকে এমসিকিউ তে এরকম একটা দিয়ে বলবে কি উদ্দীপকে উল্লেখিত গ্রাফটি কিসের গ্রাফ, তখন তুমি বলবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গ্রাফ। তোমাকে গ্রাফ দেখেও চিন্তা হবে। তোমাকে এই দেখো, এইটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গ্রাফ, এইটা চাহিদা বিধির গ্রাফ, ওকে, এইটা যোগান বিধির গ্রাফ। এইগুলা দেখে তোমাদেরকে চিন্তা হবে কোনটা কি গ্রাফ, ঠিক আছে। এক নম্বরটা আবার বুঝান, নিজস্ব দ্রব্যের নিজস্ব দামের ক্ষেত্রে। একটা প্রোডাক্টের দাম, এই প্রোডাক্টের দামের কারণে তুমি ওই প্রোডাক্টটাকে পছন্দ করো, এই জন্য এটা তোমার চাহিদা, ঠিক আছে। একটা প্রোডাক্টের দাম, ফর এক্সাম্পল আমি খুব বেশি তোমার চিকেন ফ্রাই খাইতে পছন্দ করি। আমি আগে খাইতাম কেএফসি চিকেন ফ্রাই, বাট আমি দেখলাম কেএফসি চিকেন ফ্রাইয়ের যে দাম ওইটার থেকে হারফিট চিকেন ফ্রাইয়ের দাম বেশি হলেও হারফিট চিকেন ফ্রাইটা অনেক বড়, হারফিট চিকেন ফ্রাইটা অনেক বড়। সো দ্রব্যের নিজস্ব দামের কারণে আমি কি করছি, আমি আমার প্রোডাক্টের চাহিদা চেঞ্জ করছি, আমি আমার প্রোডাক্টের চাহিদা চেঞ্জ করছি। বুঝছো? বুঝতে পারছো? প্রোডাক্টের দামের কারণে প্রোডাক্টের চাহিদা চেঞ্জ হয়। ওকে, আমরা এগুলাকে পরবর্তীতে বুঝবো, এগুলাকে এখন না, এগুলাকে আমরা পরবর্তীতে বুঝবো। আচ্ছা, আমরা যদি এখন যে এখনো বুঝতে পারি, ঠিক আছে, বাট এখন বুঝলে আমাদের এটা সমস্যা এখন। আচ্ছা, আমরা চাইলে এখনো বুঝতে পারি। দেখো, চাহিদা সমীকরণের ক্ষেত্রে, ঠিক আছে, চাহিদা সমীকরণ না, কেএফসি বেস্ট না, বিলিভ মি, কেএফসি জীবনেও বেস্ট না। তুমি কেএফসি বা হারফি এই দুইটার মধ্যে বিলিভ মি তুমি কেএফসির চিকেন ফ্রাই খাবা, ঠিক আছে, কেএফসির চিকেন ফ্রাইটা খাবা আর হারফির চিকেন ফ্রাইটা খাবা, দেন তুমি খায়া দেন রিভিউ দিয়ে আমাকে বইলো। বিলিভ মি, ইউ উইল ফরগেট অ্যাবাউট কেএফসি, তুমি কেএফসি ভুলে যাবা। তোমার কাছে ডেফিনেটলি বেশি ওর্থিট মনে হবে হারফির চিকেন ফ্রাই। বিলিভ মি, অর্ডার দিয়ে দেখতে পারো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো হারফির স্পন্সরশিপ না, আমি কিন্তু হারফির ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, বাট তাও ইটস লাইক আ পার্সোনাল ওপিনিয়ন। আমি আগে কেএফসি ফ্যান ছিলাম। ওকে, সো আমরা দেখো যেটা দেখতেছিলাম, মনে করো একটা দ্রব্যের দাম 10 টাকা, তখন তার চাহিদার পরিমাণ ছিল 100 একক। আমরা জানি 10 টাকা, আমরা লিখে নি 10 হলে 100, তার দাম কমে গেছে 9 টাকা, তাহলে তার চাহিদা কত হবে এখন? 120 টাকা। সিমিলারলি এখানে এটাই লিখছে, 10 টাকা হলে 100, 2 টাকা 9 টাকা হলে। আমাদের চাহিদার এটার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, কিউ ডি ইকুয়াল টু কিউ ওয়ান, ওই যে কিউ ওয়ান মাইনাস কিউ টু, পি মাইনাস পি ওয়ান, উপরে পি মাইনাস পি ওয়ান। দেখো, এইটা আমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে। এটা হলো আমাদের চাহিদা সমীকরণ গঠন, চাহিদা সমীকরণ গঠন। বুঝছো?
আচ্ছা, তো এইটা একটু সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, এটা সবাই বাসায় একটু প্র্যাকটিস করবা এটা। ওকে, এটা একটু বাসায় প্র্যাকটিস করবা, এন্ড এইটাকে একটু প্র্যাকটিস করবা। চাহিদা রেখার ঢাল আমরা এগুলোকে পরবর্তীতে বুঝবো, আপাতত না বুঝলেও হবে ঢাল। ওকে, সো এই যে দেখো আমাদের ম্যাথ কিভাবে আসে, আমাদের ম্যাথ খুবই ইজি, আমাদের ম্যাথ খুব ইজি। তোমাকে বলবে কি জানো, চাহিদা রেখার ঢাল বের করো। মনে করো তুমি কিছু জানো না, তোমাকে বলবে কি চাহিদা রেখার ঢাল বের করো। তুমি জানো এই যেটা হলো ঢাল চিহ্ন, আর কিউ মানে কোয়ান্টিটি, পি মানে হলো কি প্রোডাক্ট। সো ঢাল মানে কি জানো, এই চিহ্নটা মানে কি জানো, এই চিহ্নটা মানে হলো 2 - 1, মানে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। এই চিহ্নটা মানে কি, এই ঢাল চিহ্ন মানে হলো Q - 1, মানে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। দেখো ঢাল কিউ মানে কি Q2 - Q1, Q2 - Q1, ঢাল পি P2 - P1, P2 - P1 = এত মাইনাস এত। সো আমার দামের সাথে চাহিদা বিপরীতমুখী হওয়ায় চাহিদা রেখার ঢাল ঋণাত্মক। ঠিক আছে, চাহিদা রেখার ঢাল ঋণাত্মক। ওই যে সেম ভাবে আমরা আবার চিত্র আঁকবো, 1 2 10 20, সেম চিত্র। দেখো তো বুঝছো নাকি, দেখো তো বুঝছো নাকি? বুঝছো নাকি দেখো তো ভাইয়া। আচ্ছা আরেকবার প্লিজ দেখো, আমাদের এক্সামে আসবে চাহিদা রেখার ঢাল। ঢাল মানে কি জানো, ঢাল মানে হলো পরিবর্তন। ঢাল মানে তো পরিবর্তন, বুঝছো? ঢাল মানে হলো পরিবর্তন। এই যে ঢাল, এই চিহ্নটা মানে হইলো সেকেন্ডটা মাইনাস আগেরটা। দেখো কিভাবে, রেখার ঢাল, চাহিদা রেখার ঢাল মানে হইলো ডেল্টা, বা হইলো তোমার ঢাল কিউ ডিভাইড বাই ঢাল পি। ঢাল কিউ মানে কি তোমার কোয়ান্টিটি, মানে হলো চাহিদা, চাহিদা আগেরটা মাইনাস প্রথমটা, প্রাইস আগেরটা মাইনাস প্রথমটা, এটা থেকে এইটা মাইনাস, এটা থেকে এইটা মাইনাস। এইখানে এটাই করছি, আমার জাস্ট এই মানটা দরকার, দ্যাটস ইট। কেন দরকার এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো, বাট এখন আপাতত তোমরা এই ঢাল, ঢাল বলতে কি বোঝে এটা আগে একটু বুঝো। ঢাল বলতে এটা একটু বুঝো। ঢাল বলতে কি বোঝায় এটা একটু বুঝো। আচ্ছা ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার হয়েছে, ডান। এই যে এবার আমাকে একটু বলো তো, এইটা এই যে এটা, এইগুলো চিত্রগুলো একটু মনে রাখবা, কোনটা কিসের চিত্র, কোনটা কিসের চিত্র। এই চিত্রগুলা থেকে তোমাদের এমসিকিউ আসবে, এই চিত্রগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে। সবাই একটু চিত্রগুলো স্ক্রিনশট মারি, সবাই একটু চিত্রগুলো স্ক্রিনশট নেই, সবাই একটু চিত্রগুলোর স্ক্রিনশট নেই আমরা, সবাই একটু চিত্রগুলোর স্ক্রিনশট নেই। সবাই একটু চিত্রগুলোর স্ক্রিনশট নেই। নিসি, সবাই কি চিত্রগুলোর স্ক্রিনশট নিছি? ওকে, ডান। সো আমাদের এগুলা আপাতত আমরা দেখবো না, আমরা এগুলা পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা সম্পর্কিত দ্রব্য, পরিবর্তক দ্রব্য। আচ্ছা আমরা একটু সম্পর্কিত দ্রব্য মানে কি দেখো, সম্পর্কিত দ্রব্য, সম্পর্কিত দ্রব্য বলতে কি বোঝায়, একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট। এবার আমরা জানবো প্রোডাক্ট, আমরা বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সম্পর্কে এবার জানবো, ঠিক আছে? আমরা বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সম্পর্কে এবার জানবো। দেখো
সম্পর্কিত প্রোডাক্ট মানে একটা প্রোডাক্টের সাথে আর একটা প্রোডাক্টের সম্পর্ক, একটা হলো পরিবর্তক প্রোডাক্ট আর একটা হলো পরিপূরক প্রোডাক্ট। পরিবর্তক মানে কি, চা কফি একটা আরেকবার পরিবর্তন খাওয়া যায়, চিনির বদলে গুঁড়া খাওয়া যায়, দেশি মুরগির বদলে সোনালী মুরগি খাওয়া যায়। এরপরে পরিপূরক মানে একটার সাথে আরেকটা দরকার, চায়ের সাথে চিনি দরকার, গাড়ির সাথে জ্বালানি তেল দরকার। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি পরিবর্তক দ্রব্য, এই দুইটা একটু মাথায় রাখবা। কোনটা পরিবর্তক দ্রব্য, কোনটা মানে সম্পর্কিত দ্রব্য বলতে কি বোঝায়, আমরা যেসব প্রোডাক্ট কিনি। এবার যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি কফির সাথে চিনি, কফির সাথে চিনি কি দ্রব্য, বা কফির সাথে আমার হ্যাঁ কফির সাথে চিনি এটা কি কি দ্রব্য, আমাকে একটু বলো তো। ভাইয়া ঢালে কি সবসময় কি উপরে থাকবে? হ্যাঁ ঢালে সবসময় কি উপরে থাকবে মিম, ঢালে সবসময় কি উপরে থাকবে। সবাই কি বুঝছি এটা আমাকে বলো তো, সবাই কি বুঝছি নাকি বলো। পরিবর্তক দ্রব্য পরিপূরক দ্রব্য, একদম ইজি এক্সাম্পল। পরিপূরক, ইয়াস, চায়ের সাথে কফির সাথে চিনি পরিপূরক দ্রব্য। সম্পর্কিত দ্রব্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো পরিপূরক দ্রব্য, একটা হলো পরিবর্তক দ্রব্য। ঠিক আছে, পরিপূরক, ইয়াস, সবাই বলছে পরিপূরক, পরিপূরক, ইয়াস পরিপূরক। সো এই পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমার ডিমান্ড হবে এরকম, এটা আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দেখো, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমার চাহিদা রেখে এরকম হবে, দেখো কেন। পরিপূরক দেখো এক্স দ্রব্যের পরিমাণ, যেমন গুড়, এক্স দ্রব্যের দাম আর এক্স দ্রব্যের পরিমাণ, ওকে কোনো সমস্যা নাই। তার মানে আমরা কি বুঝছি, প্রোডাক্টের দাম বাড়লো, ঠিক আছে। আচ্ছা এটা আমরা আপাতত দেখবো না, আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো, এখন আমরা দেখবো না। আচ্ছা স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক এটা বলতে আমাদের কি বোঝায়। আচ্ছা স্থিতিস্থাপক আমাদের আজকের ক্লাসের জন্য না, আমরা স্থিতিস্থাপক আজকে বুঝবো না, এটা আমাদের একটু টাইম নিয়ে পড়তে হবে, এক ক্লাসে হবে না আমাদের এটা, ওকে এটা আমাদের এক ক্লাসে হবে না। ওকে যোগান, আমরা যোগানটা সবাই জানি, আমরা চাহিদার অপোজিট আমরা যোগান, এটা আমরা সবাই জানি তাই না। যোগান বিধি আমরা সবাই জানি, চাহিদা বিধি আমরা কি দেখছি, আমরা চাহিদা বিধিতে কি দেখছি, দেখো চাহিদা বিধি আর যোগান বিধির মধ্যে পার্থক্য আছে। চাহিদা বিধি সবাই একটু মাথায় রাখো, চাহিদা বিধি আর একটা কি, একটা হলো যোগান বিধি। যোগান বিধি, যোগান মানে কি ভাইয়া, যোগান মানে হলো ওই প্রোডাক্টটা বাজারে আছে নাকি নাই, যোগান মানে হলো প্রোডাক্টটা বাজারে আছে নাকি নাই, ঠিক আছে। ওকে দেখো চাহিদা বিধি আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, চাহিদা বিধি আমরা সবসময় দেখবো ভোক্তার চোখ দিয়ে, ভোক্তার পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ। আর যোগান বিধি আমরা সবসময় দেখবো কি, তোমার উৎপাদকের পয়েন্ট অফ ভিউ, উৎপাদকের পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ। চলো খেয়াল করি, চাহিদা বিধিতে আমরা কি জানি, দাম বাড়লে চাহিদা কমবে, এটা এক নাম্বার। আর দুই নাম্বার কি, দাম কমলে চাহিদা বাড়বে, এইটা হলো আমার চাহিদা বিধি মোতাবেক। বাট যোগান বিধিতে যেহেতু উৎপাদকের পয়েন্ট অফ ভিউ, উৎপাদক সবসময় কি চিন্তা করে, উৎপাদক চিন্তা করে আমার মুনাফা মুনাফা মুনাফা, তাই উৎপাদকের ক্ষেত্রে দাম বাড়লে উৎপাদক চিন্তা করে আমার দাম বাড়লে চাহিদাও বাড়াইতে হবে, আর দুই নাম্বার দাম কমলে আমি চাহিদাও কমাই দিব, চাহিদা কমাই দিব। বিকজ যোগান বিধিতে মেইন টার্গেট হলো উৎপাদকের মুনাফা। উৎপাদকের মুনাফা কখন হয়, প্রোডাক্টের দাম বেশি চাহিদা বেশি, প্রোডাক্ট বিক্রি করলে মুনাফা হবে। প্রোডাক্টের দাম কম, উৎপাদকের কাছে কি মনে হয়, চাহিদা এবার এই প্রোডাক্টের কমাই দিতে হবে, কারণ আমার মুনাফা কম হবে। এই হলো দুইটা পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। দাম বাড়লে যোগান কমে, দাম কমলে যোগান কমে, ইয়েস ঠিক আছে। এই হইলো আমাদের দুইটা পয়েন্ট অফ ভিউ, একটা হলো চাহিদা বিধি আর একটা হলো যোগান বিধি, ওকে। একটা হলো চাহিদা বিধি আর একটা কি, যোগান বিধি। বুঝতে পারছি সবাই?
সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি আমরা? সবাই বুঝতে পারছি নাকি বলো? ওকে, আজকের ক্লাসে আমরা পড়লাম উপযোগ কি, মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি। তারপরে আমরা উপযোগের বোর্ড পরীক্ষায় কেমন ম্যাথ আসছে সেই ম্যাথটা করলাম। আমরা এরপরে পড়লাম চাহিদা কি, চাহিদা বিধি কি। তারপর হইলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা কি, চাহিদা থেকে আমরা ম্যাথস করলাম, চিত্র করলাম, চাহিদা বিধি শিখলাম। এরপর আমরা শিখলাম হইলো আমাদের কি চাহিদা রেখার ঢাল, আমরা এটাও শিখলাম। এরপর আমরা শিখলাম যোগান। যোগান কি? যোগান মানে হলো প্রোডাক্টটা বাজারে আছে নাকি নাই। ওকে, তো চাহিদা বিধি শিখলাম, যোগান বিধি শিখলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা যোগানের চিত্র কেমন দেখছি? এই যে দেখো, যোগানের চিত্রটা ঠিক এরকম। আমরা চাহিদার চিত্র দেখছি, চাহিদার চিত্র এরকম হয়, যোগানের চিত্র কিচ্ছু না। 1 হইলে 10, 2 হইলে 15, 3 হইলে 20, এই যে আমাদের এরকম। আমাদের চাহিদা রেখা এরকম, যোগান রেখা এরকম। ওকে, বুঝতে পারছি আমরা? চাহিদা রেখা, যোগান রেখা। পরীক্ষায় এবার একটা প্রশ্ন আসবে, দেখি এটা কে বলতে পারে, এটা কে বলতে পারে। ঠিক আছে, যোগান বিধিটা আরেকবার বলেন। চাহিদা বিধির উল্টাই হলো যোগান বিধি, চাহিদা বিধির উল্টাই হলো যোগান বিধি। ঠিক আছে, উপযোগ আর যোগান বিধিটা বুঝি নাই, প্লিজ আরেকবার বুঝান। উপযোগ আর যোগান, আচ্ছা ওকে। সো দেখো, চাহিদা বিধিটা ক্লিয়ার। যোগান বিধি কি? যোগান বিধি হলো আমাদের উৎপাদকের পয়েন্ট অফ ভিউ থেকে, উৎপাদকের পয়েন্ট অফ ভিউ, যে ব্যক্তি প্রোডাক্ট বানায়, যে ব্যক্তি প্রোডাক্ট বানায়, খেয়াল করো, যে ব্যক্তি প্রোডাক্ট বানায় তার মেইন কনসেন্ট্রেট থাকে আমার মুনাফা আর্ন করতে হবে। তাই সে কি চিন্তা করে, যে প্রোডাক্টের দাম বেশি আমার দোকানে সেই প্রোডাক্টই থাকবে, যে প্রোডাক্টের দাম কম আমার দোকানে সেই প্রোডাক্ট থাকবে না। ঠিক আছে, বুঝছি? এটা হলো আমার যোগান। আর যোগান বলতে বোঝায় যে প্রোডাক্টটা, উপযোগ মানে কি, যেই কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা, ওটা হলো উপযোগ। আর ওই প্রোডাক্টটা বাজারে আসে নাকি সেটাই যোগান। প্রোডাক্টটা বাজারে আসে নাকি সেটাই যোগান, দ্যাট দ্য ফ্যাক্ট। উপযোগ মানে হলো কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা, আর ওই দ্রব্যটা বাজারে আছে নাকি সেটাই যোগান। এই হলো ডিফারেন্স। ঠিক আছে, এই হলো ডিফারেন্স। এটা হলো ভোক্তার পয়েন্ট অফ ভিউ, এটা হলো আমার উৎপাদকের পয়েন্ট অফ ভিউ। এবার ক্লিয়ার হইছে? বোর্ডের প্রশ্নটা আরেক বুঝান না ভাইয়া? আচ্ছা বুঝাবো, আবার বুঝাবো, তাইলে সমস্যা নেই। এটা বুঝছো নাকি আমাকে একটু জানাও, এটা বুঝছো নাকি আমাকে একটু জানাও। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এই যে এটা দেখবো। ওকে, আমাকে এবার একটু বলো, চাহিদা রেখা কেন নিম্নগামী? বলো, চাহিদা রেখা কেন নিম্নগামী? কে এটার অ্যান্সার দিতে পারবা? চাহিদা রেখা কেন নিম্নগামী? উপযোগের ম্যাথটা আমরা অনলাইন ক্লাসে দেখবো। এখন আমরা যে কনসেপ্টটা দেখতেছি এই কনসেপ্ট গুলো দেখো। আমাকে একবার বলো, এখন বলো চাহিদা রেখা কেন নিম্নগামী? চাহিদা রেখা কেন নিম্নগামী? কে বলতে পারবা দেখি? চাহিদা রেখা কেন নিম্নগামী আর যোগান রেখা কেন ঊর্ধ্বগামী? কে বলতে পারবা? চাহিদা রেখা কেন নিম্নগামী, যোগান রেখা কেন ঊর্ধ্বগামী? বলো, এটা তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু একটা। চাহিদা রেখা কেন নিম্নগামী, যোগান রেখা কেন ঊর্ধ্বগামী? বলো তো, চাহিদা রেখা কেন নিম্নগামী, যোগান রেখা কেন ঊর্ধ্বগামী? চাহিদা ও দামের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকার কারণে, ইয়েস নাবিলা, রাইট অ্যান্সার দিছো। চাহিদা ও দামের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকার কারণে চাহিদা রেখা নিম্নগামী, আর চাহিদা ও দামের মধ্যে সমমুখী সম্পর্ক হওয়ার কারণে যোগান রেখা ঊর্ধ্বগামী। দ্যাটস দ্য ফ্যাক্ট। ইয়েস, এক্সামে যদি কোশ্চেন আসে ডেফিনেটলি চিত্র আঁকবে। আমি তোমাদেরকে সবাইকে একটা জিনিস বলি, এক্সামে, ইকোনমিক্স এর এক্সামে হোয়াট এভার হ্যাপেন্স, চিত্র আঁকবা। চিত্র চিত্র চিত্র, ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট চিত্র। তুমি ইকোনমিক্সে যত বেশি চিত্র আঁকবা তত ভালো, তোমার নাম্বার বেশি আসবে। যত বেশি চিত্র আঁকবা তত বেশি তোমার নাম্বার ভালো আসবে। ঠিক আছে, যত বেশি চিত্র আঁকবা তত তোমার নাম্বার ভালো আসবে। সো এগুলো তো আমরা জানি। যোগান রেখা কেন ব্যতিক্রম হয়, যে যোগান রেখা ব্যতিক্রম হওয়ার কারণ কি,
যেমন শাকসবজির ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে আমাদের যোগান কখনো বাড়ে না, স্থির থাকে। ওকে, সো যোগান রেখা আবার উল্টাও হইতে পারে, এটা কেন হয় এটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, যোগানের স্থিতিস্থাপক। ওকে, এইবার একটা জিনিস একটু খেয়াল করো তো, আমাদের চাহিদা রেখা এরকম, আমাদের যোগান রেখা এরকম, এই দুইটাকে আমি যদি একসাথে আনি তাহলে চিত্রটা এরকম হয় না? এই দুইটাকে আমি যদি একসাথে আনি তাহলে চিত্রটা এরকম হয় না? খেয়াল করো তো, এইটা আমাদের চাহিদা রেখা, এইটা আমাদের যোগান রেখা, তাই না? এই দুইটা চিত্রকে আমরা যদি একসাথে আনি, এইটাকে এইখানে, তার মানে এটাকে যদি এইখানে আনি, এটা চাহিদা এটা যোগান, তাহলে আমরা এইখানে একটা পয়েন্ট পাবো না? এইখানে এই পয়েন্টটা হইলো আমাদের ভারসাম্য বিন্দু, এই যে আমাদের ভারসাম্য বিন্দু। হ্যাঁ পাবো। তো তাহলে চলো তো এই ম্যাথটা আমরা একটু দেখি। আমরা এইটার ম্যাথটা একটু দেখবো না, ভারসাম্য বিন্দুর ম্যাথ আমরা এখন দেখবো না, আমরা ভারসাম্য বিন্দুর ম্যাথটা এখন দেখবো না, আমরা একটু আলাদাভাবে দেখব। ওকে, আমরা একটু আলাদাভাবে দেখবো ভারসাম্য বিন্দু। চলো তো আমরা ভারসাম্য বিন্দু দিয়ে আজকে ভারসাম্য বিন্দু বোঝার মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করব। ভারসাম্য বিন্দু বোঝার মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আমাদের কি কি দরকার? আমাদের কি কি দরকার? ভারসাম্য বিন্দু বুঝতে হইলে আমাদের কয়েকটা জিনিস দরকার, তাই না? তো চলো তো আমরা দেখি আমাদের ভারসাম্য, আমাদের কি ভারসাম্য বিন্দু, এটা বের করতে গেলে আমাদের কি দরকার? আমাদের দরকার দাম, আমাদের দরকার চাহিদা, আমাদের দরকার যোগান, তাই না? আমাদের দরকার কি? যোগান। তো চলো আমরা এক্সাম্পল দেখি, আমরা একটা ম্যাথ নিজেরাই ক্রিয়েট করি। চলো, এক্সামে যাদের চিত্র, যাদের বক্স করতে দেরি লাগে তারা এইভাবে আমার মতো করে বক্স করবা। চলো দেখি নেই। প্রোডাক্টের দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। ওকে, যে প্রোডাক্টের দাম, কোন প্রোডাক্টের দাম 1 টাকা হইলে তার ডিমান্ড কত? 40, এটা হইলে 20, এটা হইলে 10, এটা হইলে 5। ওকে ডান, আমাদের গেছে। ওকে, বুঝতে পারছি। এন্ড সিমিলারলি আমরা যদি দেখি প্রোডাক্টের দাম বেশি, আমার কি? প্রোডাক্টের যোগান বেশি। প্রোডাক্টের দাম বেশি, আমার কি বেশি? আমাদের এভাবে মনে হয় হবে না, আমাদের একটা এক্সাক্ট একটা ম্যাথের চিত্র দেখি তো, আমরা একটা এক্সাক্ট ম্যাথ দেখবো। আমরা দেখি আমাদের কোন এক্সাক্ট ভারসাম্য বিন্দুর কোন এক্সাক্ট ম্যাথ আছে? ভারসাম্য বিন্দুর মনে হয় এক্সাক্ট আমাদের কোনো ম্যাথ আপাতত দেয় নাই। ওকে, আচ্ছা, যেহেতু আমাদের ভারসাম্য বিন্দুর, আমরা এইটাই নিই, চলো এইটাই দেখি। এই যে দেখো আমাদের একটা ম্যাথ আছে, এই যে দেখছো আমাদের ম্যাথটা দেখতে পাইছো? এইবার আমরা চলো তো এটাকে চিত্র আঁকি, এটাকে আমরা চিত্রের মাধ্যমে আঁকি। চলো এটাকে আমরা চিত্রের মাধ্যমে আঁকবো। ওকে, আমরা চাহিদা জানি, যোগান জানি, এখানে আমাদের 0। ওকে, আমি দুই কালার নিব, একটাতে রেড নিব। আচ্ছা 1 2 3, এখানে আমাদের 2 4 6, 2 4 6 8, এটা আমার প্রাইস। ওকে, এটা আমার কোয়ান্টিটি। আমি প্রথমে আঁকবো কি? চাহিদা রেখা। প্রথমে আঁকবো চাহিদা রেখা, একটা একটা করে চিত্র আঁকবো। লাল কালি দিয়ে আঁকতেছি চাহিদা রেখা। ওকে সরি, লাল কালি দিয়ে না, সবুজ কালি দিয়ে চাহিদা রেখা আঁকবো। সবুজ কালি দিয়ে চাহিদা রেখা। 1 2 3, 2 4 6 8। দেখো আমি আগে এইটা বসাবো, এইটা সবাই খেয়াল করি। 1 হলে 8, 1 হলে 8, 2 হলে 6, 2 হলে 6, 3 হলে 4, 3 হইছে 4। আমার চাহিদা রেখা ডান, আমার চাহিদা রেখা ডান, ঠিক আছে? আমার চাহিদা রেখা ডান। আমি এখানে এই যে এরকম একটা বিন্দু দিব, এরকম একটা বিন্দু দিব, এরকম একটা বিন্দু দিয়ে আমার ডিমান্ড কার্ভ ডান হয়ে গেছে, হয়ে গেছে।
ক্লিয়ার? এইবার এইবার আমি এই চিত্রের ভিতরে লাল কালি দিব। লাল কালি দিয়ে আমি কি আঁকবো? আমি এবার এইটা ভুলে গেছি, আমার এটা নাই, আর এটা আমার নাই। এই চিত্রের ভিতরে আমি যোগান আঁকবো। 1 হলে 4, যোগান আঁকতেছি, খেয়াল করি। 1 হলে 4, এই যে যোগান আঁকতেছি। 1 হলে 4, প্রথম যোগান রেখে পাইছি। দ্বিতীয় 2 হলে 6, এই যে 2 হলে 6, 2 হলে 6 দিছি। 3 হলে 8, 3 হলে 8 দিছি, 3 হলে 8 দিছি। এইবার এখান থেকে এই যে মিলাই দিছি, এই যে বিন্দুটা পাইছি এইটা হলো ভারসাম্য বিন্দু। তার মানে এইখানে উৎপাদন করলে আমার চাহিদা যোগান সমান হবে এই যে বিন্দু, ভারসাম্য বিন্দু। ক্লিয়ার? বলো, এটা ক্লিয়ার হইছে? এই কোশ্চেনটা যদি কেউ অ্যান্সার করে, এই কোশ্চেনটার জন্য 4 মার্ক আসবে। এই যে ম্যাথ এরকম দেয়া থাকবে, ওকে, ম্যাথ এরকম, এই যে এরকম ভাবে ম্যাথটা দেয়া থাকবে, অথবা আমরা সূত্রের মাধ্যমে বের করে নিব, দেন আমরা এইভাবে করে চিত্র আঁকবো। ক্লিয়ার? মিলছে? ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু মিলছে আমাদের? ওকে, ডান। ইয়েস, বুঝছি ভাইয়া। সো ইয়াপ, আজকের ক্লাসে আমরা পড়লাম চাহিদা। আজকের ক্লাসে আমরা ভোক্তা কি, উৎপাদক কি, দেন আমরা দেখলাম উপযোগ কি, মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, চাহিদা কি, যোগান কি, ভারসাম্যর বিন্দু কি, সবকিছু ইকোনমিক্স এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স মোটামুটি পর্যন্ত। এটা কিন্তু অনেক কঠিন একটা ম্যাথ, এন্ড এটা থেকে আসবে। সো আমরা বোর্ড কোশ্চেনও সলভ করলাম এন্ড অল দ্যাট। সো ইয়াপ, আমাদের সেকেন্ড চ্যাপ্টারের আজকে কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে তোমরা সবাই বলো, আজকে যা যা পড়াইছি সবাই সবকিছু বুঝতে পারছো নাকি? এন্ড সবকিছু যদি বুঝতে পেরে থাকো, আজকের ক্লাসের রিভিউ কিন্তু মাস্ট চাই। তো রিভিউ কই দিবা তোমরা? রিভিউ তোমরা সবাই কোথায় দিবা এটা বলে দিই। রিভিউ তোমরা সবাই কোথায় দিবা? রিভিউ দিবা তোমরা সবাই, ওকে, তোমরা আজকের ক্লাসে সবাই রিভিউ দিবা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপে সবাই রিভিউ দিয়ে দিবা। ওকে, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপে সবাই রিভিউ দিয়ে দিবা। ওকে, আশা করি আজকের ক্লাসে তোমরা সবাই সবকিছু বুঝছো। যারা যারা ইকোনমিক্স নিয়ে, ম্যাথ নিয়ে ভয় ছিল, তাদের ম্যাথের ভয়ও ক্লিয়ার করছি। ইয়েস, ইকোনমিক্স অনেক সহজ। মুন্নি, সবাই মুন্নির জন্য একটা হাততালি দেই। আমি যখন ক্লাসটা স্টার্ট করি, মুন্নি বলছিল ভাইয়া আমার কাছে অনেক ভয় লাগতেছে, এখন মুন্নি বলছি ইকোনমিক্স অনেক সহজ। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। এখন আমার ক্লাস নিয়ে একটু শান্তি লাগতেছে। এন্ড অলসো তোমাদের ক্লাস 12 মিনিট লেট ঢুকছি। ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল 8টায়, স্টার্ট হয়েছে 8:12-তে, শেষ হচ্ছে 8:45-এ। ওকে, সো কে কে ক্লাসের রিভিউ দিবা আমি কিন্তু এখনই দেখবো। এখনই ক্লাস থেকে বের হয়ে আমি তোমাদের রিভিউ গুলা দেখবো, পড়তে পড়তে বাসায় যাবো। এন্ড রাতে ঘুমানোর আগে তোমাদেরকে গ্রুপের ভিতরে কি দিব? রাতে ঘুমানোর আগে গ্রুপের ভিতরে তোমাদের জন্য আমি আজকে আমার নোটটা প্রোভাইড করে দিব। দ্যাটস অল ফর মাই সাইড। আর কারো কিছু বলার থাকলে বলতে পারো। ও ডান, সবাই বুঝছি? আমাকে একটু বলো তো, সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? লেট করে 12 মিনিট লেট করে ক্লাসে আসছি, 15 মিনিট এক্সট্রা পড়াই, 12 মিনিট এক্সট্রা পড়াই দিছি। ওকে, আজকে ক্লাসটা অনেক মজার ছিল। কংগ্রাচুলেশন মুন্নি। ইয়েস, মুন্নির জন্য সবাই একটু হাততালি দিই, অনেক ভয় ছিল, এখন মুন্নি একটু হ্যাপি দেখলাম। ওকে, ডান। সো সবাই কিন্তু ক্লাসটা রিভিউ দিবা, ঠিক আছে? মাস্ট রিভিউ দিবা, আর রিভিউ দিলে আমি কিন্তু সবার রিভিউটা দেখব, ঠিক আছে? সবাই কিন্তু ক্লাসটা রিভিউ দিও। ওকে, ডান। সবাই বুঝছি সবকিছু? আল্লাহ হাফেজ। কে কে রিভিউ দিব একটু বলো তো আমাকে, কে কে রিভিউ দিব এটা আমাকে একটু বলে যাও, আর যেন আমি সবার নামটা মাথায় রাখতে পারি। সবাই একটু রিভিউ রিভিউ রিভিউ। 10টায় জিওগ্রাফি ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, সিমেন্স ভাইয়ের জিওগ্রাফি ক্লাস আছে, বাট রিভিউ আমাকে কে কে রিভিউ দিবে এটাকে বলো। বলো বলো, আমি একটু দেখতে চাই কে কে রিভিউ দিবা, কে কে রিভিউ দিবে এটাকে বলো। ইয়েস, দেখতে পাচ্ছি রুদ্র ঘোষ রিভিউ দিবে, তারপর হইলো
নিশতা রিভিউ দিবে, মুন্নি বলছে ভাইয়া আমি তো দিবই। আচ্ছা ডান, তাহলে সবার সাথে রিভিউ সবাই দাও, সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। এন্ড আশা করি সবার ক্লাসটা ভালো লাগছে। ইকোনমিক্স আদৌ ইজি অনেক। সো ওই গ্রুপটার ভিতরে আজকে আবার আগুন জ্বালাইতে হবে, ঠিক আছে? বিকজ সবাইকে জানাইতে হবে যে ইকোনমিক্স কোর্স আমাদের আছে এন্ড খুব ভালোভাবে ক্লাস হচ্ছে। এন্ড ক্লাসের স্টার্টিং এ আমাদের সাথে ছিল 24 জন 25 জন, এখন আছে 23 জন, খুবই ভালো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী ইকোনমিক্স ক্লাসে দেখা হচ্ছে। রিভিউ দিও সবাই, সবার রিভিউ আমি দেখবো। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।